আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টারের 5 নম্বর লেকচারে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি, যাকে আমরা বলি ইংলিশে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ডিয়ার স্টুডেন্ট, কাজ ক্ষমতা শক্তিতে আমরা মহাকর্ষীয় বিভব শক্তির রাশিমালা নির্ণয় করেছিলাম, কিন্তু সেখানে যে কনসিডারেশনগুলো ছিল সেটা হচ্ছে যে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে অল্প দূরত্বে কোনো বস্তু এবং পৃথিবী দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি নির্ণয় করেছিলাম। ঠিক আছে, এর ফলে সেখানে যে মহাকর্ষ বলটা ইউজ হয়েছিল সেটা ছিল ধ্রুব মহাকর্ষ বল। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ওইখানে রেফারেন্স কনফিগারেশন হিসাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বিবেচনা করেছিলাম সেটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে যদি বস্তু থাকে তাহলে তাকে আমরা রেফারেন্স কনফিগারেশন বিবেচনা করেছিলাম, আর রেফারেন্স কনফিগারেশনে বিভব শক্তিকে 0 ধরা হয়, সিস্টেমের বিভব শক্তিকে কত ধরা? 0 ধরা হয়। তো ওইখানে আমরা দেখেছিলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে বস্তু যদি ওপর দিকে যায়, অর্থাৎ পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সিস্টেমের মহাকর্ষীয় বিভব শক্তি বৃদ্ধি পেয়েছিল, আর যদি পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব কমে তাহলে মহাকর্ষীয় বিভব শক্তি হ্রাস পেয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, এইখানে আমরা আমাদের যে দৃষ্টি সেটাকে একটু বিস্তৃত করব। বিস্তৃত বলতে আমরা কাজ ক্ষমতা শক্তিতে 2টা বস্তু নিয়ে কাজ করেছিলাম এবং 2টা বস্তুর মধ্যে একটা ছিল পৃথিবী এবং একটা ছিল অন্য বস্তু যেটা ছিল পৃথিবীর কাছাকাছি। এখন আমরা যে 2টা বস্তু নিয়ে কাজ করব সেই 2টা বস্তু যে কোনো কিছুই হতে পারে, এবং এখন আমরা যে 2টা বস্তু নিয়ে সিস্টেম বিবেচনা করব তাদের মধ্যবর্তী দূরত্ব যে কোনো কিছুই হতে পারে। এবং এখন আমরা যে মহাকর্ষ বল ব্যবহার করব বা বিবেচনা করব সেটা হচ্ছে দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল, অর্থাৎ মহাকর্ষ বল এখন কনস্ট্যান্ট ধরব না। তার মানে এখন যে আমরা মহাকর্ষীয় বিভব শক্তির রাশিমালা নির্ণয় করব সেটা হচ্ছে সব দিক বিবেচনা করে সার্বজনীন ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করা যাবে সেটা। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা শুরু করছি। ধরে নিলাম আমাদের একটা কণা হচ্ছে m1 আর একটা কণা হচ্ছে কি m2। তার মানে 2টি কণা দ্বারা গঠিত সিস্টেমের জন্য যে মহাকর্ষীয় বিভব শক্তির রাশিমালা সেটা এখন আমরা নির্ণয় করব। তো এই 2টা কণার মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম r1। এই 2টা কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি আমি ধরে নিলাম u, ইনিশিয়াল। এখন আমরা কি করব? এই সিস্টেমের কনফিগারেশনের পরিবর্তন করব, অর্থাৎ m1 এবং m2 এই 2টা কণার কনফিগারেশন পরিবর্তন করার অর্থ হচ্ছে এই 2টা কণার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা চেঞ্জ করব। তো মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করার সময় আমি m1কে স্থির ধরলাম আর m2কে আমি গতিশীল ধরলাম। ঠিক আছে, তার মানে m2কে আমি এই জায়গা থেকে, মানে m1 থেকে m2 প্রাথমিক অবস্থায় আছে r1 দূরে, আমি m1 হতে m2কে আমি r2 দূরত্বে এই জায়গায় নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সিস্টেমের যে কনফিগারেশন ছিল সেই কনফিগারেশনের পরিবর্তন হলো। আগে ছিল সিস্টেমের 2টা কণার মধ্যবর্তী দূরত্ব r1, এখন সিস্টেমের 2টা কণার মধ্যবর্তী দূরত্ব r2। তাহলে সিস্টেমের কনফিগারেশনের পরিবর্তন হলো। এখন সিস্টেমের কনফিগারেশনের পরিবর্তনে, ঠিক আছে, সিস্টেমের অভ্যন্তরে সংরক্ষণশীল বল দ্বারা যে কাজ আমরা পাবো তার নেগেটিভই হচ্ছে এই সিস্টেমের কনফিগারেশনের পরিবর্তনে বিভব শক্তির পরিবর্তন। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু এইখানে কনফিগারেশনের পরিবর্তনে কনফিগারেশনের অভ্যন্তরে সংরক্ষণশীল বল হিসেবে মহাকর্ষ বল ছাড়া আর কেউ কাজ করছে না, তার মানে আমরা ধরে নিচ্ছি কেউ কাজ করছে না, তার মানে এই কনফিগারেশনের পরিবর্তনে বিভব শক্তির যে পরিবর্তন পাওয়া যাবে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতেছি যে
মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। ডাব্লু এর অর্থ হচ্ছে কনফিগারেশনের পরিবর্তনে, সিস্টেমের কনফিগারেশনের পরিবর্তনে সিস্টেমের অভ্যন্তরে সংরক্ষণশীল বল তথা এখানে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে আমাদের সিস্টেমের কনফিগারেশনের পরিবর্তন হয়েছে, এখন এই কনফিগারেশনের পরিবর্তনে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা যেটা পাবো সেটা এখানে যদি বসাতে পারি, তাহলে এই সিস্টেমের কনফিগারেশনের পরিবর্তনে মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন আমরা পাবো, অর্থাৎ তার রাশিমালা পাবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখি, এ যেহেতু স্থির, কনফিগারেশনের পরিবর্তনে শুধুমাত্র এর পরিবর্তন হয়েছে, এর স্মরণ হয়েছে, তার মানে কনফিগারেশনের পরিবর্তনে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এর অর্থ হচ্ছে M2 এর ওপর কৃত কাজ। তাহলে আমরা এটা বের করি। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো যে আমি ধরে নিলাম যে M2 এর অল্প স্মরণ dr স্মরণ এ কৃত কাজ, ক্ষুদ্র কাজ dw ইজ ইকুয়াল টু f ডট কত dr। ঠিক আছে, এখন এই এফটা কি ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে? নাই, দেওয়া আছে কি? যদি এফ ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকতো তাহলে আমরা এফ ডট ডিআর নিয়ে কাজ করতাম, কিন্তু এখানে তো এফ ভেক্টর ফরম্যাটে দেওয়া নাই, কিংবা আমিও তো দিয়ে দেইনি। তাহলে আমরা কি করবো? এটা ক্ষুদ্র কাজ, তো এফ M1 M2 এর উপরে, M2 এর যখন অবস্থার পরিবর্তন হবে তখন M2 এর উপর কে বল প্রয়োগ করবে? M1। তাহলে M1 M2 এর উপর যে বল প্রয়োগ করবে তার ডিরেকশন এদিকে, আর আমরা তাকে নিয়ে যাচ্ছি এদিকে, তার মানে তার স্মরণ ঘটছে এদিকে। তাহলে এফ এবং ডিআর পরস্পর কিমুখী? বিপরীতমুখী। তাহলে ক্ষুদ্র কাজ হচ্ছে মাইনাস এফ কি আর ডিআর। ক্লিয়ার? এখন M2 কণার এইখান হতে এইখানে নিয়ে যেতে কৃত কাজ কি হবে? এরকম অসংখ্য কাজের কি ফল? যোগফল। ঠিক আছে, তার মানে এরকম অসংখ্য টার্মের যোগফল। ক্লিয়ার? তো ডিডাব্লিউ এইখানে যে অসংখ্য, মানে এইখান থেকে আমরা M2 কে যখন এইখানে নিয়ে যাব তখন অসংখ্য ডিডাব্লিউ পাওয়া যাবে। এই অসংখ্য ডিডাব্লিউর যোগফলটাই হচ্ছে M2 কে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে কি কৃত কাজ। তাহলে আমরা কি করব? M2 কে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে কৃত কাজ হচ্ছে ডিডাব্লিউ, এরকম অসংখ্য টার্মের কি ফল? যোগফল। তো এরকম অসংখ্য টার্ম কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা যেহেতু এর রেফারেন্সে দূরত্ব নিচ্ছি, এখান থেকে এই দূরত্বটা কত? R1, এখান থেকে এই দূরত্বটা কত? R2। তার মানে R1 থেকে R2 পর্যন্ত যত সংখ্যক ডিডাব্লিউ হবে আর কি, ক্ষুদ্র কাজ হবে, ওই সকল ক্ষুদ্র কাজের যোগফলই হচ্ছে M2 কে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে কৃত কাজ। তাহলে আমরা কৃত কাজ পেয়ে গেছি, এখন আমরা এইখানে সেটা বসাবো। এটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে আমরা এখানে মাইনাস ইন্টিগ্রেশন R1 ও R2 ডিডাব্লিউ। এখন ডিডাব্লিউ মানে কি? ডিডাব্লিউ হচ্ছে মাইনাস এফ ডিআর, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে R1 R2 ডিডাব্লিউ মানে এফ ডিআর। এখন এই এফ এখানে খেয়াল করতে হবে তোমাকে, দেখো এখানে হচ্ছে তুমি কার লিমিট বসিয়েছো? দূরত্বের লিমিট বসিয়েছো। তাহলে শুধুমাত্র এখানে পরিবর্তনশীল রাশি হিসাবে দূরত্বই থাকতে হবে, তার মানে আর আছে এখানে, ঠিক আছে, কিন্তু এফ, তার মানে এফ কে আর এর ফাংশন হিসাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন R1 R2, এফটা কি? আমরা এফ এখানে লিখতেছি, দেখো এফ দূরত্বের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়? এফ ইজ ইকুয়াল টু 1 জি M1 M2 ডিভাইড বাই কি আর স্কয়ার, অর্থাৎ M1 M2 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা দূরত্বের সঙ্গে এইভাবে পরিবর্তন হবে, এইটা। তাহলে এখানে মান, নট ডিরেকশন, জাস্ট মান। আগে আমরা কাজ করে ফেলেছি ডট গুণের ডিরেকশন নিয়ে। ঠিক আছে, তাহলে জি M1 M2 ডিভাইডেড বাই কি আর স্কয়ার dr। ওকে, এখন দেখো জি M1 M2 এগুলো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের হয়ে যাবে। তাহলে আমি বাইরে বের করে দিলাম জি M1 M2 ডিভাইডেড বাই আর কিছু নাই, ইন্টিগ্রেশন R1 R2 আর স্কয়ার dr। এবার যদি একে ইন্টিগ্রেট করি আমরা এই পাশে লিখছি, এখানে লিখে আরেক লাইন লেখা যাবে। একে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটা হচ্ছে 1 ভাগ আর স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 ভাগ আর স্কয়ার হলে ইন্টিগ্রেট করলে r টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেট করলে কি হবে? r টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেট করলে পাওয়ার 1 যোগ হবে, তাহলে -1, ওই -1 দ্বারা আবার ভাগ হবে, তাহলে -1 সামনে চলে আসবে,
তাহলে মাইনাস জি m1 m2, ঠিক আছে, এই 1/r, এই এখানে লোয়ার লিমিট r1, এখানে আপার লিমিট কত r2 হয়েছে। আচ্ছা, এখন আমরা এইদিকে রাখলাম। এখন এই অংশটা আবার এখানে লিখতেছি আমরা। তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো, মাইনাস জি m1 m2 1/r2 মাইনাস 1 কত r1, ঠিক আছে এইটা। এখন কথা হচ্ছে আগে একটা মাইনাস ছিল, আগে একটা কি মাইনাস ছিল, ওই মাইনাস আর আমরা এখানে এফ এর যে মাইনাস সেটা হচ্ছে প্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন সামনে একটা মাইনাস আসলো, আমরা মাইনাস কি দিলাম, ওকে ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তনের রাশিমালা। কথা বুঝতে পেরেছ? তার মানে দুটি কণা বিশিষ্ট কনফিগারেশনের যদি পরিবর্তন হয় r1 হতে r2-তে, ঠিক আছে, প্রথম কনফিগারেশনে তাদের দূরত্ব ছিল r1, পরের কনফিগারেশনে তাদের দূরত্ব হচ্ছে কি r2, তাহলে তাদের কনফিগারেশনের পরিবর্তনে মহাকর্ষীয় বিভব শক্তির যে পরিবর্তন হবে সেটা এটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তনের কি মালা, রাশি মালা। আমি হয়তো তোমাদের বোঝাতে পেরেছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে কাজ করতে চাই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একবার চেক করে নিজে তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমরা দেখতে পাচ্ছ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা তো মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তন নির্ণয় করলাম কনফিগারেশনের পরিবর্তনে। আমরা এখন জানতে চাই যে একটা নির্দিষ্ট কনফিগারেশনে সিস্টেমের বিভব শক্তিটা কত। তার মানে m1 এবং m2 কণা যখন r1 দূরত্বে থাকবে সেক্ষেত্রে ওই সিস্টেমের বিভব শক্তি কত এটা আমরা নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে। তার মানে r1 দূরত্বে থাকা m1 এবং m2 কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি আমরা নির্ণয় করতে চাই। এখন আমরা যদি বিভব শক্তির পরিবর্তন নির্ণয় করতে না গিয়ে, ঠিক আছে, একটা নির্দিষ্ট অবস্থানে থাকা কণাদ্বয় দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের রেফারেন্স কনফিগারেশন বিবেচনা করতে হবে এবং ওই রেফারেন্স কনফিগারেশনে আমাদের বিভব শক্তি কি ধরতে হবে, 0 ধরতে হবে। তার মানে আমরা যে অবস্থাকে, দুইটা কণার যে অবস্থাকে রেফারেন্স কনফিগারেশন হিসাবে বিবেচনা করব, আমরা ধরে নিব যে ওই কনফিগারেশনে ওই সিস্টেমের বিভব শক্তি কি 0, সেটা বিবেচনা করে দুইটা কণা r1 দূরত্বে বা r দূরত্বে থাকলে তাদের বিভব শক্তি কি হবে সেটা আমরা নির্ণয় করব। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ পরিবর্তন থেকে তুমি যদি একটা নির্দিষ্ট পরিবর্তন না নির্ণয় করে একটা ফিক্সড কোনো অবস্থানের জন্য তুমি বিভব শক্তি নির্ণয় করতে চাও, তাহলে তো তোমাকে রেফারেন্স ফ্রেম বা রেফারেন্স কনফিগারেশন কল্পনা করতে হবে, ঠিক আছে। যেমন দুই বন্ধুর টাকার পার্থক্য হচ্ছে 50। এখন একজন বন্ধুর টাকার পরিমাণ যদি তোমাকে বলতে চাও, তাহলে আরেকজন বন্ধুর টাকা তোমাকে জানতে হবে বা ধরে নিতে হবে, না হলে তুমি আরেকজন বন্ধুর টাকার পরিমাণটা বলতে পারবা না। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে রেফারেন্স কনফিগারেশন তুমি যে কোনো কিছুই ধরতে পারো, তোমার খুশি, কারণ রেফারেন্স কনফিগারেশন তুমি যাই ধরো না কেন, ঠিক আছে, তুমি যে পরিবর্তন সেটা সেম পাবা। যেমন আমি যদি বলি দুই বন্ধুর টাকার পার্থক্য হচ্ছে 50, তাহলে একজনের যদি তুমি ধরো 150, ঠিক আছে, তাহলে আরেকজনের কত, অবশ্যই 200, না হলে অবশ্যই কত 100, এরকম। তাহলে রেফারেন্স, তাহলে দুই বন্ধুর টাকার পার্থক্য হচ্ছে 50, তাহলে একজনকে রেফারেন্স ধরে নিলাম 0, একজনের 0, তাহলে আরেকজনের কত 50, একজনের 50 0 না ধরে আমি ধরলাম 50, তাহলে আরেকজনের কত 100, কিন্তু পার্থক্য 50 থাকছে। তার মানে রেফারেন্সের ওপর নির্ভর করছে না পার্থক্যটা। তো আমরা রেফারেন্স কনফিগারেশন হিসেবে যে কোনো কনফিগারেশন ধরতে পারবো, তবে সমীকরণ সহজ করার জন্য রেফারেন্স কনফিগারেশন হিসাবে বিবেচনা করা হয় যদি দুইটা কণা দ্বারা গঠিত সিস্টেম এর কণাগুলো পরস্পর হতে অসীমে থাকে। তার মানে পরস্পর হতে অসীমে যদি সিস্টেমের কণাগুলো থাকে তাহলে ওকে রেফারেন্স কনফিগারেশন বিবেচনা করা হয় এবং ওই রেফারেন্স কনফিগারেশনের বিভব শক্তি কি ধরা হয়, 0 ধরা হয়। ক্লিয়ার? এবার আমরা সেই কাজটাই করব। তাহলে ধরে নিলাম আমরা m1 এবং m2 দূরত্বে থাকা, ঠিক আছে, সিস্টেমের মানে m1 এবং m2
এই দুইটা কণা যখন আরোহণ দূরত্বে থাকবে তখন ওই সিস্টেমের বিভব শক্তি আমরা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এখন কিভাবে করব? আমরা ধরে নিলাম যে R2 হচ্ছে অসীম, অর্থাৎ দুইটা কণা যখন পরস্পর R2 দূরত্বে থাকবে, ঠিক আছে, তখন তারা অসীমে আছেন ধরে নিলাম। এখন ওই অবস্থায় রেফারেন্স ফ্রেম যদি বিবেচনা করি, তাহলে ওই অবস্থায় তাদের বিভব শক্তি, ইনিশিয়াল বিভব শক্তি ছিল UI, এটা হচ্ছে ফাইনাল। যখন তার R2 দূরত্বে থাকবে তখন সেটা আমরা ধরে নিলাম কি ফাইনাল বিভব শক্তি। তাহলে ফাইনাল বিভব শক্তি হচ্ছে কত? UF ইকুয়াল টু কত? আমরা 0 ধরে নিলাম। তারা যখন আরোহণ দূরত্বে ছিল তখন আমরা ধরে নিলাম তাদের বিভব শক্তি U1 ইকুয়াল টু কত, মানে ইউ ইনিশিয়াল ইকুয়াল টু কত? U, ঠিক আছে, ধরে নিলাম। এবং আমরা ধরে নিলাম যে তারা যখন আরোহণ দূরত্বে ছিল তখন তাদের দূরত্বটাকে আমরা R ধরে নিলাম, ঠিক আছে। এখন আমরা এটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে দেখো ওই ধরে নেওয়া, এই ধরে নেওয়া থেকে আমরা এখন কাজ করব, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা কি করলাম? U ফাইনাল মাইনাস UI ইকুয়াল টু মাইনাস GM1 M2, ঠিক আছে, 1/R2 মানে কি অসীম, মাইনাস 1 ভাগ কত? R। হ্যাঁ, এখন বলো তো UF কে কত ধরেছি? 0, তাহলে মাইনাস UI কে আমরা কত ধরে নিয়েছি? U, ঠিক আছে। তাহলে মাইনাস GM1 M2, এটা তো পুরোটাই 0, 1 ভাগ অসীম মানে 0, মাইনাস 1 ভাগ R, তার মানে মাইনাস মানে কি প্লাস, ডিভাইড বাই কত? R, ঠিক আছে। অতএব U ইজ ইকুয়াল টু মাইনাস GM1 M2 ডিভাইড বাই কত? R। এটাই হচ্ছে R দূরত্বে দুইটা কণা যদি অবস্থান করে তাহলে তাদের দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি। তার মানে R দূরত্বে থাকা M1 এবং M2 দুটি কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি হচ্ছে মাইনাস GM1 M2 ডিভাইড বাই R। ক্লিয়ার? তাহলে এখন থেকে আমরা এটা জানবো যে দুটি কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি হচ্ছে মাইনাস G প্রত্যেকটা কণার ভর M1 M2 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো ক্ষেত্রেই কাজ করতে পারবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখি যে আমরা যখন কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারে মহাকর্ষীয় বিভব শক্তি, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি যে মানে বিভব শক্তির যে রাশিমালা, বিভব শক্তির যে অরিজিনাল কনসেপ্ট, এটা যদি কেউ এখান থেকে বুঝতে না পারো, যেমন আমি এখানে লিখলাম যে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু মাইনাস সিস্টেমের সন্নিবেশ পরিবর্তনে সিস্টেমের অভ্যন্তরে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, এটা যদি তোমরা বুঝতে না পারো ডিয়ার স্টুডেন্ট, আমার কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে এই লেকচারগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। যাদের এটা প্রবলেম যে মহাকর্ষীয় বিভব শক্তির রাশিমালা প্রবলেম, তারা বিভব শক্তির রাশিমালা যাদের প্রবলেম, তারা বিভব শক্তির রাশিমালা যে লেকচার আছে সেটা দেখে তারপরে এই ক্লাসটা করবা যদি তোমাদের সমস্যা মনে হয়। ইনশাল্লাহ ওই জায়গাতে 100% ক্লিয়ার করে সব কিছু বলা আছে। এবার আমরা জেনে গেলাম M1 এবং M2 কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তির রাশিমালা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা একটু মিলিয়ে নিই, সেটা হচ্ছে যে কাজ ক্ষমতা শক্তিতে আমরা দেখেছিলাম যে দুইটা পৃথিবী এবং আরেকটা কণা যদি পরস্পর থেকে দূরে সরে যায় তাহলে তাহলে আমরা কি দেখেছিলাম? কাজ ক্ষমতা শক্তিতে আমরা যে ব্যাপারটা দেখেছিলাম সেটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুকে যদি আমি উপরে নিয়ে যাই, অর্থাৎ পৃথিবী এবং ওই বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বৃদ্ধি করি তাহলে বিভব শক্তি বৃদ্ধি পেয়েছিল, আর দূরত্ব যদি ক্লোজ করি মানে কমাই দিই তাহলে বিভব শক্তি কী হয়েছিল? কমেছিল, তাই না? তো এইখানে এই সমীকরণ কিন্তু সেটাই মিন করছে। দেখো তুমি যদি মধ্যবর্তী M1 এবং M2 কণার মধ্যবর্তী দূরত্ব তুমি যদি কমিয়ে দাও, ঠিক আছে, তাহলে দেখবা যে নেগেটিভনেস বৃদ্ধি পাবে, অর্থাৎ ওই সিস্টেমের বিভব শক্তি কম হবে। এবং আর যদি বৃদ্ধি করো, অর্থাৎ ওই দুইটা বস্তুর মধ্যবর্তী বা দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব তুমি যদি বৃদ্ধি করো তাহলে দেখবা যে নেগেটিভনেস কমবে, অর্থাৎ বিভব শক্তি বৃদ্ধি পাবে। এবং আর যদি অসীম হয় তাহলে দুইটা বস্তু দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি সর্বোচ্চ হবে এবং সেই সর্বোচ্চটা কত? 0। তার মানে রেফারেন্স কনফিগারেশনে আমরা যে বিভব শক্তিটা কনসিডার করেছি 0, এটাই হচ্ছে দুইটা কণা দ্বারা গঠিত, ঠিক আছে, সিস্টেমের মহাকর্ষীয় বিভব শক্তির সর্বোচ্চ মান। ক্লিয়ার না? ওকে, তার মানে আগের জিনিসটাই এখানে মেনটেন হচ্ছে, শুধু আমরা আমাদের দৃষ্টিটুকু প্রসারিত করেছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন যে বিষয়টা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে দেখো আমরা যখন দুইটা কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি নির্ণয় করলাম তখন দুইটা কণা দ্বারা গঠিত
সিস্টেমের বিভব শক্তি কার উপর নির্ভর করছে? ওই দুটা কণার ভর আর তাদের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু তাদের লোকেশনের ওপর না, মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি 5 মিটার হয়, তাহলে কণাটা এখানে M1 কণা এখানে আছে, M2 কণা এখানে আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 5 মিটার। ঠিক আছে। আচ্ছা, আমি এখন এরকম করে দিলাম, M1 কে এখানে নিলাম, M2 কে এখানে নিলাম, মধ্যবর্তী দূরত্ব এখনো কত মিটার? 5 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে দুইটা কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি যা হবে, পরবর্তী তো দুইটা কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি সেম হবে। তার মানে এই সূত্র বলে দিচ্ছে যে দুইটা কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি ওই দুইটা কণার, ঠিক আছে, লোকেশনের ওপর নির্ভর করে না। লোকেশন চেঞ্জ হোক সমস্যা নাই, শুধুমাত্র মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে। মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ মানে সিস্টেমের কনফিগারেশন চেঞ্জ, তার মানে সিস্টেমের বিভব শক্তি চেঞ্জ। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা যখন M1 এবং M2 কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি নির্ণয় করেছিলাম, তখন M1 কে আমরা কি ধরেছিলাম? ফিক্সড ধরেছিলাম, এবং সিস্টেমের কনফিগারেশন আমরা R1 থেকে R2 করেছিলাম। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো ভুল হয়নি, কারণ আমরা মধ্যবর্তী দূরত্ব তাদের যেন R2 হয় সেটা দেখেছি। এখন কাকে ফিক্সড রাখলাম, কাকে গতিশীল রাখলাম, এটা তো মানে কোনো ব্যাপার হচ্ছে না, কারণ আমরা তো অবস্থান লোকেশনের উপর নির্ভর করবে না, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। তার মানে আমরা এটা অন্যভাবে করতে পারতাম, সেটা হচ্ছে M2 কে একটু সরাতাম, M1 কে একটু সরাতাম, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব R1 থেকে R2 করতাম, তাও একই অ্যান্সার আসতো। কিন্তু সেইখানে কমপ্লিকেশন হতো কি, আমরা কাজ নির্ণয় করেছি M2 এর ক্ষেত্রে, তখন M1 এর ক্ষেত্রেও কাজ নির্ণয় করতে হতো, দিয়ে দুইটা কি করতে হতো? যোগ করতে হতো, দিয়ে এই জায়গাতে কি করতে হতো? বসাতে হতো। সেখানে কমপ্লিকেশন তৈরি হতো, তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, সেটা আমরা এখানে কমিয়ে ফেলেছি। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখব যে দুইটা কণা দ্বারা গঠিত সিস্টেমের যে বিভব শক্তির রাশিমালা আমরা দেখলাম, সেটা দ্বারা কি মিন করছে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখলাম M1 M2 কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি M1 M2 ডিভাইড বাই R, যদি তারা R দূরত্বে থাকে। এটার অর্থ কি? আচ্ছা, দুইটা কণা যদি অসীমে থাকে, ধরে নাও এটা অসীম, তাহলে অসীম থেকে তাদের আমি, এই দূরত্বটা হচ্ছে অসীম, অসীম থেকে তাদের আমি R দূরত্বে নিয়ে আসলাম। ঠিক আছে। তাহলে বিভব শক্তির পরিবর্তন কত? বিভব শক্তির পরিবর্তন হচ্ছে ফাইনাল বিভব শক্তি মাইনাস কি? ইনিশিয়াল বিভব শক্তি। ফাইনাল বিভব শক্তি কত? ঠিক আছে, ফাইনাল বিভব শক্তি হচ্ছে তারা এই অবস্থাতে আছে, তাহলে মাইনাস ফাইনাল বিভব শক্তি মাইনাস জি M1 M2 ডিভাইড বাই R। ইনিশিয়ালি তাদের বিভব শক্তি কত ছিল? 0। ঠিক আছে, এটা তার মানে কত দাঁড়াচ্ছে? মাইনাস জি M1 M2 ডিভাইড বাই কত? R। তার মানে কি বুঝলা? যে R1 R দূরত্বে থাকা M1 এবং M2 কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি এটা দ্বারা বোঝাচ্ছে যে ওই দুটি কণাকে যদি অসীম হতে আমরা R দূরত্বে নিয়ে আসি, তাহলে ঠিক আছে তাদের বিভব শক্তির পরিবর্তন এত হবে, তাদের বিভব শক্তির পরিবর্তন এত হবে। এখন ডিয়ার স্টুডেন্ট, আমরা কি জানি? আমার বলা হয়নি এখনো। আচ্ছা, বিভব শক্তির পরিবর্তন মানে মহাকর্ষ বল দ্বারা কি কৃত কাজের নেগেটিভ। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ W ইজ ইকুয়াল টু কি? মাইনাস ডেল ইউ। তাহলে ডেল ইউ মানে কি? এটা তার মানে কি? মাইনাস আমরা প্লাস, তার মানে জি M1 M2 ডিভাইড বাই কত? R। তার মানে R1 দূরত্বে থাকা দুটি কণার বিভব শক্তি মাইনাস জি M1 M2 R, এটা দ্বারা বোঝাচ্ছে যে ওই দুটি কণাকে অসীম হতে যদি R1 দূরত্বে নিয়ে আসি,
তাহলে মহাকর্ষ বল দ্বারা জি m1 m2 ডিভাইড বাই আর এতটুকু কাজ করতে হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে এর সিগনিফিক্যান্স বা কি অর্থ। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা বিষয় এখন তোমাদের আমি বলবো এইখানে, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে বিভব শক্তির পরিবর্তন ইজিক্যাল টু সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ। আবার আমাদের এটাও জানতে হবে যে বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ এবং অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। কোন ক্ষেত্রে? যদি যে বস্তুকে নিয়ে আমরা কথা বলছি বা যে বস্তুর ওপর আমরা বলটা প্রয়োগ করব, কাজ নির্ণয় করব, সেই বস্তুর বেগের যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ শুরুতে বেগ যদি 0 থাকে, শেষেও যদি বেগ কি থাকে 0 থাকে, অথবা শুরুতে যদি বেগ 2 মিটার পার সেকেন্ড থাকে, শেষেও যদি বেগ 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমরা এটা করতে পারবো। কথা বুঝতে পেরেছো? তার মানে কি বুঝলা? যে বস্তুর ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটি যদি সেম থাকে, ঠিক আছে, তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সমান এবং কি মুখী? বিপরীতমুখী। সেই শর্তে আমরা লিখতে পারি -w পরিবর্তে +w অ্যাপ্লাইড ফোর্স। তার মানে বিভব শক্তির পরিবর্তন বাহ্যিক বল দ্বারা কৃত কাজের সমান। ক্লিয়ার? কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে বস্তুকে নিয়ে আমরা কথা বলছি, যে বস্তু গতিশীল, সে বস্তুর ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটি সেম থাকতে হবে, অথবা সমবেগে যেতে হবে। সমবেগে যাওয়ার অর্থই তো ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটি সেম। আবার সমবেগে না গেলেও কোনো প্রবলেম নাই, যে বেগে যাত্রা শুরু করেছে সে বেগেই শেষ করতে হবে। মাঝখানে কী হয়েছে সমস্যা নাই, এটা দেখার দরকার নাই, নো প্রবলেম। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা যেটা করব যে আমরা তো দুইটা কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি নির্ণয় করলাম। এখন যদি অনেকগুলো কণা থাকে, ধরে নাও যে m1 m2 m3 তিনটা কণা আছে, তাহলে ওই সিস্টেমের বিভব শক্তি আমরা কিভাবে বের করব? ডিয়ার স্টুডেন্ট, যদি 1-2 অধিক কণা থাকে, তাহলে আমরা কি করব? যুগল তৈরি করব, জোড়া তৈরি করব, দিয়ে প্রত্যেক জোড়ার জন্য বিভব শক্তি নির্ণয় করব এই সমীকরণ দ্বারা u - g m1 ডিভাইড বাই m2 ডিভাইড বাই r দিয়ে প্রত্যেক জোড়ার বিভব শক্তি নির্ণয় করে আমরা সিম্পল যোগ করে দেব, কারণ বিভব শক্তি তো স্কেলার রাশি, যোগ করে দেব। তাহলে ওই সিস্টেমের টোটাল বিভব শক্তি আমরা পেয়ে যাব। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই আমি, ধরে নাও এটা একটা এক্সাম্পল, এটা হচ্ছে কত? m1, এটা কত? m2, এটা কত? m3। m1 এবং m2 এর মধ্যবর্তী দূরত্ব r1, m2 আর m3 এর মধ্যবর্তী দূরত্ব r2, m3 এবং m1 এর মধ্যবর্তী দূরত্ব r3। তাহলে কয়টা যুগল তৈরি হবে দেখো তো? এ এর সঙ্গে যুগল তৈরি করবে, এ এর সঙ্গে যুগল তৈরি করবে, এ এর সঙ্গে যুগল তৈরি করবে, তাহলে যুগল তৈরি হবে 3টা। তাহলে 3টা যুগলের আমি বিভব শক্তি নির্ণয় করব। তাহলে প্রথমে এই যুগলের বিভব শক্তি হচ্ছে -g m1 m2 ডিভাইড বাই r1। তারপরে এই যুগলের বিভব শক্তি হচ্ছে কি -g m2 m3 ডিভাইডেড বাই r2। ঠিক আছে, এই যুগলের বিভব শক্তি -g m1 m3 ডিভাইডেড বাই কত? r3। ঠিক আছে না? এখন এইগুলো যোগ করে দেব আমি, তাহলেই যোগ করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, কারণ এখানে প্লাস দিলে তো মাইনাসে প্লাসে মাইনাস, এখানে প্লাস দিলে মাইনাসে প্লাসে মাইনাস, এটাই হয়ে যাবে এই সিস্টেমের কি শক্তি? বিভব শক্তি। দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কিভাবে বুঝবো যে কতগুলো যুগল তৈরি হবে? হয়তো আমাদের ভুল হয়ে যেতে পারে। ডিয়ার স্টুডেন্ট, যদি n সংখ্যক কণা থাকে, n সংখ্যক কণা থাকলে সিস্টেমে যদি n সংখ্যক কণা থাকে, তাহলে n সংখ্যক কণা থাকলে সিস্টেমে যুগলের সংখ্যা ইজিক্যাল টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই কত? 2। ঠিক আছে, যেমন দেখো এটা তিনটা সিস্টেমে 3টা কণা ছিল, তাহলে যুগলের সংখ্যা কত লিখেছি আমরা? 3, তাই হবে 3 মাইনাস 1 ডিভাইড বাই কত? 2। তাহলে 3 2 6 ডিভাইড বাই 2, তার মানে 3। যদি 4 হয় তাহলে এর জায়গায় 4 বসাও, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইড বাই কত? 2। তার মানে 3 3 4 12 ডিভাইড বাই 2 ইজিক্যাল টু কত? 6, 6টি। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে যদি অনেকগুলো কণা থাকে তাহলে সেক্ষেত্রে ওই সিস্টেমের বিভব শক্তি আমরা কিভাবে নির্ণয় করব। হ্যাঁ,
আচ্ছা, এবার আমরা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে দেখো বিভব শক্তি হচ্ছে সিস্টেমের, বিভব শক্তি হচ্ছে কি সিস্টেমের বিভব শক্তিকে সিস্টেমে থাকা বস্তুগুলোর মধ্যে তুমি ভাগ করতে পারবা না, করা যাবে না, কেউ করতে পারবে না। তাহলে সিস্টেমের মধ্যে থাকা সিস্টেমের বিভব শক্তিকে যেহেতু তাদের মধ্যে ভাগ করা যাচ্ছে না, তাহলে যে কোনো একজনের জন্য কি সিস্টেমের বিভব শক্তি বিবেচনা করা যাবে? সেটাও যাবে না। তাহলে আমরা কেন বলি 9-10 আমরা কেন বলেছি যে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় কোনো বস্তুর বিভব শক্তি mgh? কেন বলেছি এ কথা? ডিয়ার স্টুডেন্ট, এই কথা এই কারণে আমরা বলেছি যে আমরা তো বিভব শক্তিকে ভাগ করতে পারবো না, তবে সিস্টেমের বিভব শক্তিকে আমরা কাউরি বিভব শক্তি হিসেবে বলতে পারবো। কিন্তু সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে দুইটা বস্তু দ্বারা যদি একটা সিস্টেম আমরা বিবেচনা করি, আর ওই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তুর ভর যদি অনেক বেশি হয়, যেমন একটা যদি পৃথিবী হয় আর একটা আপেল হয়, সেক্ষেত্রে আমরা ওই সিস্টেমের বিভব শক্তিকে আপেলের বিভব শক্তি বলে অভিহিত করতে পারবো। কেন পারবো? দেখো, এটা পৃথিবী, ঠিক আছে? আচ্ছা, পৃথিবী থেকে একটা বস্তুকে যদি এম ভরের একটা বস্তুকে যদি পৃথিবীর ভর এম, পৃথিবী থেকে একটা এম ভরের বস্তুকে যদি ওপর দিকে আমরা ছুড়ে দিই, তাহলে বস্তুটা ওপর দিকে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো ওপর দিকে যাওয়ার সময় আমরা দেখি যে এম ভর আস্তে আস্তে স্লো হচ্ছে এবং এক সময় স্থির হয়ে আবার সে নিচের দিকে কী করছে? ব্যাক করছে, ঠিক আছে? তো এম ভরের বস্তু যখন ওপর দিকে গেল, আস্তে আস্তে তার গতিশক্তি যখন কমছে, এখানে গিয়ে তার গতিশক্তি 0 হয়ে গেল। তো এই গতিশক্তিটা গেছে কোথায়? এই গতিশক্তিটা সিস্টেমের মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হয়েছে। আবার যখন বস্তুটা নিচের দিকে নেমে আসে, তখন দেখি যে তার গতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, কোথা থেকে শক্তি আসতেছে? সিস্টেমের বিভব শক্তি হতে ওই বস্তুর শক্তিতে ওই বিভব শক্তিটা গতিশক্তি হিসেবে চলে যাচ্ছে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, এখানে কি আমরা পৃথিবীর গতিশক্তির কোনো পরিবর্তন দেখছি না। এখানে আমরা সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন কিন্তু অনুধাবন করতে পারছি এই বস্তু, যে বস্তুটা উপর দিকে ছুড়ে দিলাম তার গতিশক্তির পরিবর্তন দ্বারা। তার গতিশক্তির পরিবর্তন হচ্ছে, তার মানে সে যখন উপর দিকে গিয়ে স্থির হচ্ছে, তখন আমরা বলছি যে তার গতিশক্তি সম্পূর্ণটুকু সিস্টেমের বিভব শক্তিতে পরিণত হয়ে গেছে। তার মানে সিস্টেমের বিভব শক্তি অতটুকু বৃদ্ধি পেয়েছে। আবার সে যখন নিচে নামবে, নেমে সে যখন পূর্বের গতি ফেরত পাবে, তখন আমরা বলি যে সিস্টেমের গতিশক্তি মানে সিস্টেমের বিভব শক্তি ওই বস্তুর গতিশক্তি যতটুকু ততটুকুই কি কমে গেছে। তার মানে সিস্টেমের গতিশক্তি মানে বিভব শক্তির পরিবর্তন আমরা অবজার্ভ করতে পারছি বা অনুধাবন করতে পারছি এই ছোট্ট কণার গতিশক্তির পরিবর্তনের মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সিস্টেমের বিভব শক্তি মানে এই কণাটার বিভব শক্তি। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সিস্টেমে যে দুটা কণা আছে তার মধ্যে একটা কণার ভর অনেক বেশি কি না, ক্লিয়ার? তবে সমান সমান কণার ক্ষেত্রে সিস্টেমের বিভব শক্তি বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কাউরি জন্য সিস্টেমের কাউরি জন্য বিভব শক্তি বলা যাবে না, এক্সট্রা করে সিস্টেমের বিভব শক্তি বলতে হবে, ক্লিয়ার? আর আমরা জানি যে সিস্টেমের কি নির্ণয় করা যায় না, বিভব শক্তি নির্ণয় করা যায় না, পরিবর্তন নির্ণয় করা যায়। এখন তুমি বলবা যে সিস্টেমের বিভব শক্তি তো আমরা নির্ণয় করলাম আর দূরত্বে থাকা, বলো তো আর দূরত্বে থাকা M1 এবং M2 কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি যে আমরা নির্ণয় করেছি, এটা কি অ্যাকচুয়াল বিভব শক্তি না একজনকে রেফারেন্স ধরে তার মানে পরিবর্তন নির্ণয় করেছি আমরা, একজনকে 0 ধরে এটা আমরা পেয়েছি, ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা কথা বলবো যে বিভব শক্তির পথ নির্ভরশীলতা নিয়ে। হ্যাঁ, মহাকর্ষীয় বিভব শক্তি যেহেতু আমরা করছি, এখানে মহাকর্ষীয় বিভব শক্তির পথ নির্ভরশীলতা নিয়ে কথা বলবো। ডিয়ার স্টুডেন্ট, বিভব শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু মাইনাস সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। এখন সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কি পথের উপর নির্ভর করে? তাহলে এই আমার ডান পাশ যদি পথের উপর নির্ভর না করে, তাহলে এই আমার বাম পাশ কি পথের উপর নির্ভর করবে না। তার মানে মহাকর্ষীয় বিভব শক্তির যে পরিবর্তন বা মহাকর্ষীয় বিভব শক্তির যে রাশিমালা, শুধু মহাকর্ষীয় বিভব শক্তি না, যে কোনো বিভব শক্তির যে রাশিমালা, ঠিক আছে, এই রাশিমালা কখনোই কার উপর নির্ভর করবে না, পথের উপর নির্ভর করবে না। অর্থাৎ আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরে নাও M1 কণা আর এটা হচ্ছে কি M2 কণা, মধ্যবর্তী দূরত্ব R1। এখন এদের মধ্যবর্তী দূরত্ব R2 হয়ে গেল,
ঠিক আছে, তার মানে M2 কণা এইখানে না থেকে এইখানে চলে আসলো, ঠিক আছে, তাহলে তাদের অবস্থানে কনফিগারেশনের পরিবর্তন হলো না? তো এই কনফিগারেশনের পরিবর্তন, ঠিক আছে, কেউ যদি এভাবে করে, M2 কণাকে যদি কেউ ভাবে ঘুরিয়ে 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 এই জায়গাতে নিয়ে আসে, নিয়ে এসে কনফিগারেশনে পরিবর্তন করে, তাও মহাকর্ষীয় বিভব শক্তির কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আগে যেরকম পরিবর্তন পাওয়া যাবে এখন তেমন পরিবর্তন পাওয়া যাবে, কারণ ডাব্লিউ পথের উপর কি করে না, নির্ভর করে না, ঠিক আছে। মানে কনফিগারেশনে তুমি যে পরিবর্তন করবা, কোন পথে পরিবর্তন করবা, এটা ডাজ নট ম্যাটার। কি ক্ষেত্রে? মহাকর্ষীয় বা যে কোনো বিভব শক্তির পরিবর্তনের ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্ট, আমি হয়তো তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা দেখব যে মহাকর্ষীয় বিভব শক্তির রাশিমালা যে আমরা কাজ শক্তি ক্ষমতাতে দেখেছিলাম mgh, ঠিক আছে, অথবা 9-10 আমরা যে দেখেছিলাম মহাকর্ষীয় বিভব শক্তির রাশিমালা mgh, ঠিক আছে, সেটা এখন এই রেসপেক্টে পাওয়া যায় কিনা। তার মানে এখন আমরা আমাদের যে দৃষ্টিকে প্রসারিত করেছি, এই প্রসারিত দৃষ্টি দিয়ে পৃথিবী পৃষ্ঠ হতে অল্প উচ্চতায় বা যে কোনো উচ্চতায়, ঠিক আছে, পৃথিবী এবং একটা বস্তু দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি আমরা কি করব, নির্ণয় করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা টপিকটা দিচ্ছি এইভাবে যে পৃথিবী পৃষ্ঠে বিভব শক্তি, ঠিক আছে। তাহলে আমি এখন একটা পৃথিবী ড্র করলাম, এটা হচ্ছে, আচ্ছা ওই দিকে ড্র করি, তাহলে এই দিকে লিখলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ব্যাসার্ধ আর, ভর হচ্ছে m। পৃথিবী পৃষ্ঠের এখানে একটা m ভর আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা তো আর এই m ভরকে আমি এইখান থেকে এইখানে নিয়ে গেলাম কত, h উচ্চতায়। তাহলে কনফিগারেশনের পরিবর্তন হলো না? হলো না, কারণ আমরা সিস্টেম বলতে পৃথিবী এবং এই বস্তুকে ধরলাম। তাহলে এই বস্তু এবং পৃথিবী প্রাথমিক অবস্থায় বস্তুটা এখানে ছিল, বস্তুটা এখানে চলে গেল, তাহলে পৃথিবী এবং ওই কণা দ্বারা গঠিত সিস্টেমের কনফিগারেশনের পরিবর্তন হলো। এখন এই ক্ষেত্রে আমরা বিভব শক্তির পরিবর্তন কীভাবে নির্ণয় করব? তাহলে খুব সিম্পল ব্যাপার, বিভব শক্তির পরিবর্তন ডেল ইউ ইজিক্যাল টু ফাইনাল বিভব শক্তি মাইনাস কি, ইনিশিয়াল বিভব শক্তি। তাহলে ফাইনাল বিভব শক্তি মানে কি, ফাইনাল কনফিগারেশন কি, কণাটা এখানে আছে, তাহলে কণাটা যদি এখানে থাকে, ঠিক আছে, তাহলে পৃথিবী এবং কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি কত, জি মাইনাস জি এম, পৃথিবীর ভর, ওই কণার ভর ছোট হাতের m ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা কি জানি যে পৃথিবীর বাইরে যদি কোনো কণা থাকে তার জন্য ওই বস্তুটা কী হিসেবে কাজ করে, কণা হিসেবে কাজ করে, করে না করে না? তাহলে কণা হিসেবে কাজ করে, তাহলে এটা ধরে নিলাম একটা কণা। হ্যাঁ, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, আর প্লাস এইচ, আর প্লাস এইচ, ক্লিয়ার? কিন্তু এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, পৃথিবী মানে গোলকের বাইরে ভিতরে, কিন্তু এখন ধরে নিলাম এই পৃথিবীটা কী হিসেবে কাজ করবে, বাইরে থাকা এই কণার জন্য কণা হিসেবে কাজ করবে, যার সকল ভর কোথায়, কেন্দ্রীভূত কেন্দ্রে। তাহলে সিস্টেম বিবেচনা করলে তাদের মধ্যবর্তী দূরত্ব এইচ প্লাস কত, আর, ঠিক আছে। এগুলো সামনের আমাদের লেকচারে বিস্তারিত আলোচনা হবে, একটা গোলক, ফাঁপা গোলক, সবগুলো। হ্যাঁ, এবার ইনিশিয়াল বিভব শক্তি, কণাটি যখন এখানে থাকবে তখন বিভব শক্তি কত, মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে বিভব শক্তি হচ্ছে জি এম এম ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত, আর। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন এখানে যে কাজটা করব, এখন আমরা এখানে সুন্দরভাবে সামেশন করে নিই। তাহলে আর প্লাস এইচ মাইনাস আর, তাই না? ও সরি, আর, এই তো। এখন লসাগু করলে কি হবে, মাইনাস জি এম এম মাইনাস এখানে আর আর চলে গেল, আর প্লাস এইচ, তাহলে জি এম এম আর প্লাস কত, এইচ, এই তো, ঠিক। আচ্ছা, এখন মাইনাস জি এম এম মাইনাস জি এম এম আর মাইনাস জি এম 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 কি, এম এম কত, এইচ, এই তো। তাহলে ডিভাইডেড বাই, আমরা কি করলাম, আমরা একটু দ্রুত গতিতে সলভ করতে চাচ্ছি, আমাদের এই কমন নিয়ে নিই আগে, এইভাবে করবো না, কমন নিয়ে নিই, ঠিক আছে, কমন নিয়ে নিই, একটু দ্রুত গতিতে লেখার চেষ্টা করি। জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ মাইনাস জি এম এম, ঠিক আছে, এম ডিভাইডেড বাই আর, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, এটা ভুল করেছিলাম আমরা, ঠিক আছে, এটা আমরা কি করেছিলাম, ভুল করেছিলাম। এখন আমরা কি করলাম, জি এম কমন নিলাম, জি এম আর কি কমন নিব, জি এম এম কমন নিলাম, তাহলে জি এম এম কমন নিলে 1 ভাগ আর, ঠিক আছে, এই যে মাইনাস 1 ডিভাইড বাই আর প্লাস কত, এইচ, ঠিক আছে, ওকে, মানে এটাকে ওদিকে দিয়ে দিয়েছি। তাহলে জি এম এম, হ্যাঁ,
আমরা আর ইন্টু আর প্লাস কত এইচ, এখানে হচ্ছে কত আর প্লাস এইচ মাইনাস কত আর প্লাস এইচ ইন্টু আর, তাহলে এখানে আর আর কেটে গেল, তাহলে থাকলো কি জি এম ছোটো হাতের এম এইচ ডিভাইড বাই আর ইন্টু আর প্লাস কত এইচ, এই তো নাকি? আচ্ছা, এখন এইখানে আমি ওইখান থেকে আবার এখানে আসতেছি, এখানে 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 ডেল ইউ ইজ ইকুয়াল টু জি এম ছোটো হাতের এম এইচ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানে আর কমন নিলাম আমি, তাহলে আর কমন নিলে আর স্কোয়ার, এখানে 1 প্লাস এইচ ভাগ কত আর, এটা মানে এখান থেকে আর কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার হয়ে গেল। ডে স্টুডেন্ট এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে জি এম ভাগ আর স্কোয়ারের পরিবর্তে আমরা কিন্তু জি আর স্কোয়ার ইউজ করতে পারি, ঠিক আছে, মানে সরি জি ইউজ করতে পারি। তাহলে জি এম ভাগ আর স্কোয়ারের পরিবর্তে আমরা জানি না পৃথিবী পৃষ্ঠে জি ইজিক্যাল টু কত জি এম ডিভাইড বাই কত আর স্কোয়ার, তাহলে এটুকের পরিবর্তে আমরা জি ইউজ করতে পারি, তাহলে জি ইউজ করলে কত এম জি এইচ ডিভাইড বাই 1 প্লাস এইচ ভাগ আর। তাহলে পৃথিবী এবং অন্য কোনো বস্তুর, ঠিক আছে, মানে একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ হতে যদি এইচ উচ্চতায় নিয়ে যায়, তাহলে পৃথিবী এবং ওই বস্তু দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন কেমন হবে সেটা শর্টকাট, এটা খুব ইজিলি খুব ভালো কাজ দিবে, ঠিক আছে। তার মানে পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুকে যদি আমি এইচ উচ্চতায় নিয়ে যাই, তাহলে পৃথিবী এবং ওই বস্তু দ্বারা গঠিত সিস্টেমের যে বিভব শক্তির পরিবর্তন সেটা হবে এটা, সেটা হচ্ছে ডেল ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই 1 প্লাস এইচ ভাগ আর। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এখন আমরা আর একটু গুরুত্বপূর্ণ ব্যাপার দেখব, সেটা হচ্ছে কি যে আমরা আগে কিন্তু দেখেছিলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় যদি কোনো বস্তুকে নিয়ে যায় তার বিভব শক্তি কত এমজিএইচ, এটা কাজ শক্তি ক্ষমতাতে দেখেছি এবং কনসিডার করেছিলাম আমরা যে সেখানে কি অল্প উচ্চতায় বল কি কনস্ট্যান্ট, এটা কনসিডার করে পেয়েছিলাম না? এখন আমরা দেখি এখান থেকে আমরা ওখানে যেতে পারছি কিনা। ডে স্টুডেন্ট, ধরে নিলাম আমরা যে এইচ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হতে যে বস্তুকে আমরা নিয়ে গেছি, ঠিক আছে, এই যে উচ্চতা এইচ সেটা খুবই কম, তার মানে এই বস্তুটা পৃথিবী পৃষ্ঠের আশেপাশে আছে। তাহলে যদি এটা থাকে তাহলে এইচ থেকে আর অনেক বড়, আর যদি অনেক বড় হয় তাহলে এইচ ভাগ আর এটাকে আমরা কি জিরোর কাছাকাছি ধরতে পারি। এটা যদি আমরা জিরোর কাছাকাছি ধরতে পারি তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন হচ্ছে কি এম জি এইচ। ক্লিয়ার? ঠিক আছে, এখন বিভব শক্তির পরিবর্তন মানে কি ইউ এফ মানে কত ইউ আই এম জি এইচ, ঠিক আছে। এখন এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। ক্লিয়ার? আর এটাই আমরা পেয়েছিলাম কি কাজ ক্ষমতা শক্তিতে, ঠিক আছে। কি ক্ষেত্রে? যে পৃথিবী পৃষ্ঠ হতে বস্তু যদি অল্প উচ্চতায় থাকে, তো আমরাও এখানে দেখলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তু যদি অল্প উচ্চতায় থাকে তাহলে আমরা জেনুইন যে আমাদের সুদূর প্রসারী যে দৃষ্টি সেটা দিয়ে আমরা যে বিভব শক্তির রাশিমালা তৈরি করেছি সেই বিভব শক্তির রাশিমালাও কিন্তু একই রাশিমালা সাজেস্ট করে। তাহলে কাজ শক্তি ক্ষমতাতে অল্প উচ্চতা বিবেচনা করে আমরা যে বিভব শক্তির রাশিমালা নির্ণয় করেছি সেটা ভুল না, সেটা ঠিক আছে, প্রায় ঠিক আছে, 100% ঠিক না কিন্তু প্রায় ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে ডিয়ার স্টুডেন্ট? ওকে, তাহলে আমরা এটা মনে রাখবো, আমাদের কাজে দিবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আর একটা বিষয় তোমাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে অল্প উচ্চতায় আমরা জি বা অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট ধরেছি, অর্থাৎ মহাকর্ষ বলটাকে আমরা কনস্ট্যান্ট ধরেছি। আর এক্ষেত্রে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুকে ওপর দিকে ছুড়ে দিলে সে সর্বাধিক কত উচ্চতায় উঠবে সেটা আমরা গতির সমীকরণ দিয়ে বের করেছি এবং সেটা আমরা পেয়েছিলাম কত, এইচ খাড়া উপর দিকে যদি নিক্ষেপ করি তাহলে এইচ ইজিক্যাল টু ভি স্কোয়ার ডিভাইড বাই কত 2g, অর্থাৎ ভি বেগে কোনো বস্তুকে খাড়া উপর দিকে যদি আমি উঠিয়ে দিই তাহলে সে সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে সেই উচ্চতাটা হচ্ছে এইচ ইজিক্যাল টু ভি স্কোয়ার ডিভাইড বাই কত 2g। এখন আমরা যে কাজটা করব, এখন তো মহাকর্ষ বল কি না, মহাকর্ষ বল কি এখন তোমার হচ্ছে কনস্ট্যান্ট না, তাহলে এক্ষেত্রে একটা বস্তুকে যদি ছুড়ে দিই তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, পৃথিবীর মায়া ত্যাগ করবে না কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার পড়ে যাবে, ঠিক আছে, সে কত উচ্চতায় উঠবে সেটা এখন আমরা দেখব। ডে স্টুডেন্ট, এটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর, ভর এম, একটা বস্তুকে আমি ভি বেগে ছুড়ে দিলাম, সে এইচ উচ্চতায় গেল, এখানে গিয়ে থেমে গেল, আবার নিচে ডাউন হওয়া শুরু করছে, তাহলে এম এখান থেকে গেল এখানে, আবার নিচে ডাউন হওয়া শুরু করছে, তো সে যে বেগে তাকে ছুড়লাম সে বেগটা হচ্ছে ভি, তাহলে কত উচ্চতায় যাবে এইচ, এটা আমাকে বের করতে হবে, তাহলে এখন আমরা বের করব, ঠিক আছে। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে শক্তির যান্ত্রিক নীতি অ্যাপ্লাই করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা ধরে নিলাম
যে পৃথিবী এবং কণা দ্বারা গঠিত সিস্টেমের বাহির থেকে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, হচ্ছে, কিন্তু সেই ফোর্সটা খুবই নগণ্য। অন্য কেউ তো ফোর্স অ্যাপ্লাই করবেই, করবে না? করবে, এদের উপরে অ্যাপ্লাই করবে না? করবে তো, এদের ভর যেহেতু আছে করবে, কিন্তু আমরা ধরে নিলাম সেটা নগণ্য। তার মানে এক্সটার্নাল ফোর্স আমি ধরে নিলাম 0। আর ইন্টারনালি পৃথিবী এবং কণার মধ্যে মহাকর্ষ বল ছাড়া কিছু নাই। তার মানে এই সিস্টেমে যান্ত্রিক শক্তি সংরক্ষিত ধরে নিলাম। যান্ত্রিক শক্তি সংরক্ষিত ধরে নিয়ে প্রাথমিক অবস্থায় বিভব শক্তি, মানে এই সিস্টেমের যান্ত্রিক শক্তি যেহেতু কনস্ট্যান্ট থাকবে, তার মানে বিভব শক্তির পরিবর্তন এবং গতিশক্তির পরিবর্তন কত? 0। তার মানে এই অবস্থায় গতিশক্তি বিভব শক্তি যা হবে, এই অবস্থায় গতিশক্তি বিভব শক্তি যোগফল কী হবে? তাই হবে। কেউ এভাবে লিখতে পারো, আবার কেউ এটাও বলতে পারো যে এই প্রাথমিক অবস্থায় গতিশক্তি প্লাস বিভব শক্তি, শেষ অবস্থায় গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো আমরা ওভাবে লিখছি, প্রাথমিক অবস্থায় বিভব শক্তি কত? -g m ডিভাইড বাই কত? r। প্রাথমিক অবস্থায় গতিশক্তি কত? প্লাস হাফ m কি? v²। চূড়ান্ত অবস্থায় বিভব শক্তি কত? -g m ডিভাইড বাই কত? r প্লাস h। চূড়ান্ত অবস্থায় গতিশক্তি কত? 0। ক্লিয়ার? তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আমরা যদি এটাকে রাখি আর এটাকে ওই পারে পার্ক করে দিই, তাহলে কি করব? হাফ m v² ইজ ইকুয়াল টু কি? g m ডিভাইড বাই r প্লাস h প্লাস g m ডিভাইড বাই কত? r। আর এটা তো আগের মতোই হয়ে গেল, বিভব শক্তির পরিবর্তন আর এটা গতিশক্তির পরিবর্তন, মানে এখানে ফেরত আসছে। আমরা যদি এই সমীকরণ লিখতাম তাহলে ডাইরেক্ট এটা পেতাম, ঠিক আছে? এটা পেতাম, শুধু প্লাস মাইনাসটা চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে ডিয়ার স্টুডেন্ট? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে, আমরা হাফ m v² দিলাম, ঠিক আছে? আমরা এটার পরিবর্তে এখন লিখতে পারবো কি? mgh, মনে আছে? 1 প্লাস h ভাগ r, এটা লিখতে পারবো আমরা, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? এটা আমরা লিখতে পারবো। তাহলে এইটা যদি আমরা লিখতে পারি, তাহলে এইখান থেকে আমরা একটু আর কি সাইজ করে কিছু একটা করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? এখান থেকে m কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে থাকলো v² আর এই 2টা ওদিকে গুণ হয়ে গেল 2gh ডিভাইডেড বাই, এখানে আমরা যদি r প্লাস h করি, লসাগু করি, তাহলে r প্লাস h, এই r এখানে এসে গুণ হয়ে যাবে কি? r। এই তো, নাকি? আচ্ছা, এখন এটা যদি আমরা সলভ করি, আমাদের দরকার h, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মনে হয় h পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2 r v², এটার সঙ্গে r গুণ r² v² প্লাস r v² h ইজ ইকুয়াল টু 2gh। এই তো গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে এখান থেকে আমরা এইচটা বের করে নিতে পারবো। সেটা হচ্ছে r v² h মাইনাস 2, এটা দিকে নিয়ে যাই, 2gh মাইনাস r v² h ইজ ইকুয়াল টু r² v², ঠিক আছে না? এখন এখান থেকে h কমন নিলে 2g মাইনাস h কমন নিলাম, 2g মাইনাস v² r, তাহলে r² v²। ওকে, আচ্ছা, এখন এটা মিশিয়ে দিই আমরা, তাহলে h ইজ ইকুয়াল টু r² v² ডিভাইডেড বাই 2g মাইনাস v² কত? r, ঠিক আছে না? এখন 2g v² ভাগ r, এটাই তো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমাদের সমীকরণ তো এটাই আসার কথা আর কি, ইনশাআল্লাহ। তাহলে v² r ডিভাইড বাই 2gr। আমাদের এখানে কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে, আমরা কোথায় ভুল করলাম? আর না, ও হো, এইখানে আমরা ভুল করেছি ডিয়ার স্টুডেন্ট। এখানে লসাগু করলাম, আরটা উপরে উঠে যাবে, এটা হচ্ছে আর, ঠিক আছে? আর এখানে আর গুণ হবে না, ঠিক আছে? আমরা ভুল করেছি। তাহলে এইখানে আমরা যেটা করতে হবে আমাদের, সরি তোমাদের কাছে আবার তোমাদের লিখতে হলো, তার মানে v² r প্লাস v² h ইজ ইকুয়াল টু 2gh কত? r। এই তো,
এখন আমাদের এটা দিকে পার করে দিব, তার মানে 2GHR মাইনাস ভি স্কোয়ার আর ইজ ইকাল টু ভি স্কোয়ার কত আর। এবার ঠিক আছে স্টুডেন্ট, এবার ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে। এখানে করে ফেলি আমরা, এখানে এইচ কমন নিলে 2GR মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই কত আর। ওকে, আচ্ছা, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর ডিভাইডেড বাই 2GR মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, এই তো ডিয়ার স্টুডেন্ট। এখন এখান থেকে আমাদের আরটা কমন যদি নিই আমি, তাহলে ভি স্কোয়ার আর ডিভাইড বাই আর কমন নিলে 2G মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই কত আর। এ আর কেটে গেল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই 2G মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এখন আমরা যদি মহাকর্ষ বলকে পরিবর্তনশীল ধরি, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় একটি মানে পৃথিবী পৃষ্ঠ হতে ভি বেগে একটা বস্তুকে যদি আমরা সোজা উপর দিকে ছেড়ে দিই বা নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে সে সর্বোচ্চ যে উচ্চতায় যাবে সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই 2G মাইনাস ভি স্কোয়ার ভাগ আর। ডিয়ার স্টুডেন্ট, এখন আমার কথা হচ্ছে, আমরা তো নির্ণয় করেছিলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুকে যদি ভি বেগে উপর দিকে ছুড়ে দিই, তাহলে সেক্ষেত্রে সে সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে সেটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই কত 2G। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, ওই ক্ষেত্রে আমরা ধরেছিলাম মহাকর্ষ বলটা কি কনস্ট্যান্ট, মানে পৃথিবীর আশেপাশে। এখন দেখো ওইটা আমরা ফেরত পাচ্ছি কিনা। ডিয়ার স্টুডেন্ট, ভি এর পরিমাণ যদি কম হয় তাহলে বস্তুটা অল্প উচ্চতায় উঠবে, অল্প উচ্চতায় যদি উঠে তাহলে সেক্ষেত্রে আমরা জি কনস্ট্যান্ট ধরতে পারবো, তার মানে মহাকর্ষ বল কনস্ট্যান্ট ধরতে পারবো। আর মহাকর্ষ বল কনস্ট্যান্ট হলে সেক্ষেত্রে সর্বাধিক যে উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করার জন্য গতি সমীকরণ ইউজ করবো, এবং সেটাতে আমরা পাবো কি এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই কত 2G। তাহলে এখানেও আমরা কিন্তু তাই পাবো। ধরে নিলাম আমরা যে ভি খুবই ক্ষুদ্র, তাহলে ভি যদি ক্ষুদ্র হয় তাহলে ভি স্কোয়ার ডিভাইড বাই আর জিরোর কাছাকাছি, কারণ আর অনেক বড়। তাহলে জিরো কাছাকাছি হলে দেখো এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই 2G আমরা ফেরত দিচ্ছি। তার মানে আমরা যদি আমাদের দৃষ্টিকে যদি প্রসারিত করে যদি আমরা কোনো ক্যালকুলেশন করি, তাহলে সেই ক্যালকুলেশন কোনো স্পেশাল ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু কোনো কিছু যদি স্পেশালি জানি, ঠিক আছে, অ্যাট ফার্স্ট মানে সব ক্ষেত্রে আমরা স্পেশাল জানলাম, তাহলে আমরা কিন্তু আমাদের দৃষ্টিটাকে প্রসারিত করতে পারবো না। তার প্রমাণগুলো আমরা দেখতে পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের যে কনফিউশনগুলো ছিল, যে মানে জিজ্ঞাসাগুলো ছিল, আমার মনে হয় সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমাদের বেসিক মোটামুটি আল্লাহর রহমতে শেষ। এখন আমরা ম্যাথ দেখব। তোমরা উঠিয়ে নাও, আর ইনশাল্লাহ দেখতে পাচ্ছ আশা করি। এখন আমরা ম্যাথ শুরু করব। যত ধরনের ম্যাথ হতে পারে মহাকর্ষীয় বিভব শক্তির, সেটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং পরীক্ষাতে বা কোনো জায়গাতে যদি ম্যাথ দেখো, নিজের মতো করে বুঝে করবা। যেটা সলিউশন দেওয়া থাকবে সেটা ভুলও থাকতে পারে, তুমি তোমার মতো করে করবা, এটা অনেক দীর্ঘস্থায়ী হবে, কিন্তু অবশ্যই টপিকটা ক্লিয়ার কনসেপ্টে বুঝবা। যেমন আমাদের ফার্স্ট ম্যাথ হচ্ছে 1 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 1 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুতে 1 কেজি 2 কেজি এবং 3 কেজি ভর আছে। ঠিক আছে, সিস্টেমের মহাকর্ষীয় বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা, বলে দিয়েছে জি ইজ ইকুয়াল টু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই তো নাকি ডিয়ার স্টুডেন্ট, এফ ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা, তো 1 মিটার বাহু বিশিষ্ট, ধরে নাও এটা হচ্ছে 1 মিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ।
এখানে 3টা ভর আছে, এখানে ধরে নিলাম 1 কেজি, এখানে ধরে নিলাম 2 কেজি, এখানে ধরে নিলাম কত 3 কেজি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে 1 কেজি 2 কেজি 3 কেজি আমি ধরে নিলাম। এখন আমরা যুগল তৈরি করব, তাহলে এটার সঙ্গে এটা, তাহলে সিস্টেমের টোটাল সিস্টেমের বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি ইউ মানে কি এই যুগলের বিভব শক্তি, তার মানে কত জি ইন্টু 1 প্লাস 2 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত 1, সামনে কিনাস মাইনাস মাইনাস আবার দিয়ে দিলাম, তাহলে এটার এটা জি ইন্টু 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 1, ঠিক আছে, মাইনাস জি ইন্টু এটার এটা যুগল তৈরি করলাম 1 ইন্টু 3 ডিভাইড বাই কত 1। ডিয়ার স্টুডেন্ট, এইটা তুমি যদি জি এর মান বসিয়ে ক্যালকুলেশন করে যোগ করো তাহলে, আচ্ছা তোমাদের দেখাই দিই, হয়তো অনেক সময় সমস্যা হতে পারে, সেটা হচ্ছে মাইনাস 2G, এটা হচ্ছে মাইনাস 3 দুগুণ 6G, আর এটা হচ্ছে মাইনাস কত 3G। তাহলে কত হলো 2G 3G 6G আছে, ওরে বাবা সব জি, তাহলে কত মাইনাস 10G। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা, এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার, দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট অঙ্ক ক্লিয়ার। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের পরবর্তী ম্যাথ, এটা সিম্পল, এটা তো আগে বুঝাই দিলাম, সিম্পল ম্যাথ। আমাদের পরবর্তী ম্যাথ আমরা করি, আমাদের পরবর্তী ম্যাথ, ঠিক আছে, যেহেতু আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাব, সুতরাং আমরা আমাদের ব্রেনটাকে ক্লিয়ার রাখবো। তিনটি কণাকে অসীম হতে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুতে আনতে কৃত কাজ কত? ঠিক আছে, প্রত্যেকটি কণার ভর 100 গ্রাম এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ডিয়ার স্টুডেন্ট, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে তিনটি কণাকে অসীম হতে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে আনতে কৃত কাজ কত? প্রত্যেকটি কণার ভর 100 গ্রাম, ঠিক আছে, এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তো এই তিনটা শীর্ষবিন্দুতে একই ভরের তিনটা কণা আনতে হবে। ধরে নিলাম কণাগুলোর ভর এম এম এম, ঠিক আছে, আর মধ্যবর্তী দূরত্ব ধরে মানে এই বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ। ক্লিয়ার? তো এখন আমরা জানি যে কৃত কাজ হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তনের নেগেটিভ, ঠিক আছে। তাহলে এই কণাগুলোকে অসীম থেকে এইখানে নিয়ে এসে বসাতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে মাইনাস বিভব শক্তির পরিবর্তন, তাহলে মাইনাস ইউএফ ফাইনাল গতির শক্তি মাইনাস মানে বিভব শক্তি ডিভাইড বাই ইনিশিয়াল বিভব শক্তি মাইনাস ফাইনাল বিভব শক্তি কত এইটা। তাহলে তিনটা কোনো সেম দূরত্বে আছে এ, তিনটা যুগলই সেম। একটা যুগল যদি হয় মাইনাস জি এম এম মানে সব এম স্কোয়ার ডিভাইড বাই, তাহলে তিনটাই তো যুগল সেম, তার মানে 3 দ্বারা গুণ করে দিলাম, এই হয়ে গেল, ঠিক আছে। আর এটা হয়ে গেল। এখন ইনিশিয়াল যে বিভব শক্তি, ইনিশিয়ালি তারা কোথায় ছিল? অসীমে পরস্পর থেকে তার বিভব শক্তি 0, কারণ পরস্পর থেকে দূরে থাকলে ওই সিস্টেমের যে বিভব শক্তি সেটা 0 হয়ে যায়। আচ্ছা, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তার মানে 3G m স্কোয়ার ডিভাইড বাই কত এ, ঠিক আছে। এখন এখানে আমরা যদি মানগুলো বসায় দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 3 ইন্টু জি 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু এম, এম হচ্ছে কত? প্রত্যেকটা কণার ভর 100 গ্রাম, তার মানে 0.1 এর ওপর স্কোয়ার কেজি করে নিলাম, ডিভাইডেড বাই এ হচ্ছে 20 সেন্টিমিটার মানে 0.2 ইজ ইকুয়াল টু, যেটা আসবে অ্যান্সার সেটা হচ্ছে যে
মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে কিন্তু, তার মানে 1 × 10⁻11 জুল। এটা হচ্ছে অসীম হতে 3টি কণাকে এই সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে আনতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। কিন্তু এখানে কি বলেছে? শীর্ষবিন্দুতে আনতে কৃত কাজ, তার মানে এটা বাহ্যিক, মানে এক্সটার্নাল ফোর্সের অ্যাপ্লাইয়ের কথা বলা হচ্ছে। তার মানে আমরা জানি এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ আর সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সমান, কিন্তু কিমুখী, বিপরীতমুখী। তাহলে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ হবে কি? অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ হবে -1 × 10⁻11 জুল। দিস ইজ অ্যান্সার। এখন তুমি বলবা যে এখানে তো কণাগুলোর আগের গতি আর পরের গতি কিছু বলা হয়নি, আগেও রেস্টে ছিল, এখনও কি আছে? রেস্টে আছে। তার মানে দুই গতি সেম, এই কারণে তাদের ক্ষেত্রে আমরা বলতে পারবো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এবং অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ কি? সেম। আশা করি তোমাদের আমি বুঝাতে পেরেছি। ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরবর্তী ম্যাথ আমরা এখন করব, ঠিক আছে? আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে একটি এম ভরের কণাকে, আমাদের পরবর্তী কোশ্চেন, একটি এম ভরের কণাকে ভূমি হতে h = 2r উচ্চতায় উঠানো হলো, ঠিক আছে? এক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত? ঠিক আছে, এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর এবং অভিকর্ষজ ত্বরণ জি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমার প্রশ্নটা দেখো, খেয়াল করো, ইজিলি এগুলো তুমি সলভ করতে পারবা যদি তুমি আমার আগের বেসিকগুলো খেয়াল করো। এটিএম ভরের কণাকে ভূমি হতে h = 2r উচ্চতায় উঠানো হলো, এক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত? আমরা জানি বাহ্যিক বল দ্বারা আর মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু সেম, কারণ তুমি যখন কণাটিকে নিয়ে যাচ্ছ সে মুহূর্তের বেগ আর শেষ মুহূর্তে বেগ সেম। ধরে নাও কণাটি প্রথম অবস্থায় স্থির ছিল, স্থির অবস্থা থেকে তুমি নিয়ে গেছো পরবর্তীতে স্থির, ঠিক আছে? তাহলে বিভব শক্তির পরিবর্তন = অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ। তাহলে বিভব শক্তির পরিবর্তন কত? আমাদের এক্সট্রা করে নির্ণয় করার দরকার নাই। পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বস্তুকে যদি h উচ্চতায় নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিভব শক্তির পরিবর্তন আমরা দেখেছি mgh / 1 + h ভাগ কত? r, ঠিক আছে? এখানে h কত? h = কত? 2r। তাহলে mg × 2r / 1 + h মানে কত? 2r / কত? r, r কেটে গেল, তাহলে থাকলো কি? 2 mgr / কত? 3, এটা, ঠিক আছে? দেখো এটা অ্যান্সার হচ্ছে কিনা, এটা অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, 2/3 mgr, দিস ইজ অ্যান্সার, ঠিক আছে? আমার অ্যান্সার তো মিলে গেছে। এবার তোমরা ক্যালকুলেশন করে দেখো, যদি ক্যালকুলেশনে ভুল হয় তোমরা সংশোধন করে নিবা। ওকে, তাহলে এটা মিশাই দিলাম। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাব। আমাদের পরবর্তী ম্যাথ কি বলছে যে কোশ্চিন নাম্বার 4, একটি কণাকে পৃথিবী পৃষ্ঠ হতে 4 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? কণাটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, এটি কণাকে পৃথিবী পৃষ্ঠ হতে 4
কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, কণাটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে পৃথিবী থেকে একটা বস্তুকে যদি উপরে ছুড়ে দিই তাহলে সেক্ষেত্রে কত উচ্চতায় উঠবে, এর জন্য কিন্তু আমরা কিছুক্ষণ আগে বেসিক করে রেখেছি, ঠিক আছে। তাহলে বেসিকটা হচ্ছে কী ছিল, যে ভি যে উচ্চতায় উঠবে সেই উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত ছিল, 2g মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এটা ছিল। এখন আমরা ভি এর মানটা বসাই দেব। ভি হচ্ছে 4 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে 4000 মিটার পার কি সেকেন্ড। এখানে যদি আমরা বসিয়ে দিই 4000 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর মান আমরা 10 ধরে নিলাম, মাইনাস ভি স্কোয়ার মানে 4000 স্কোয়ার ডিভাইডেড বাই 6400 ইন্টু 10 টু দি পাওয়ার কত 3। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা হচ্ছে 9.35 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার, তার মানে 935 কিলোমিটার উপরে উঠবে, 935 কিলোমিটার উপরে উঠবে। এক্ষেত্রে তো তুমি আর ভিকে নেগলেক্ট করতে পারছো না, কারণ ভি তো আর ছোটো না, 10, 15, 20, 50, 100 মিটার পার সেকেন্ড না, 200 মিটার পার সেকেন্ড না, 4000 মিটার পার সেকেন্ড। তুমি তো এটা নেগলেক্ট করতে পারবে না, পারবা কি? ওকে, ক্লিয়ার না? তবে যদি ভি এর মান 5 মিটার পার সেকেন্ড হতো তাহলে ভি স্কোয়ার ডিভাইড বাই 2g এর যে অ্যান্সার আসতো মোটামুটি এর অ্যান্সারও তাই আসতো, ঠিক আছে। আর তার চেয়ে যদি সূক্ষ্ম আমরা বের করতে চাই তাহলে আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য, ডিফারেন্সিয়েশনের সাহায্য নিতে হবে, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটা বুঝতে পেরেছো? আমরা মিশিয়ে দিলাম, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে যে কোশ্চিন 20 কেজি, এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ। 20 কেজি এবং 10 কেজি ভরের দুটি কণার প্রাথমিক দূরত্ব 1 মিটার। প্রাথমিক অবস্থা হতে তাদের ছেড়ে দিলে তাদের মধ্যবর্তী দূরত্ব কমে যখন 0.5 মিটার হবে তখন তাদের দ্রুতি কেমন হবে, ঠিক আছে। যদি শুধুমাত্র মহাকর্ষ বল ক্রিয়া করে, ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। ডিয়ার স্টুডেন্ট, দুইটা কণা 20 কেজি, এটাকে আমরা ধরলাম m1, আর এটা হচ্ছে 10 কেজি, এটাকে ধরলাম আমরা m2। প্রাথমিক অবস্থায় আছে 1 মিটার দূরে, ঠিক আছে। প্রাথমিক অবস্থা হতে তাদের ছেড়ে দিলে তাদের মধ্যবর্তী দূরত্ব কমে, তার মানে তারা পরস্পর আকর্ষণ করার ফলে তাদের একটা মহাকর্ষ বলের কারণে অ্যাসেলারেশন আছে, অ্যাসেলারেশনের কারণে তারা পরস্পরের দিকে গতিশীল হয়। তো যখন তাদের মধ্যবর্তী দূরত্ব কমে 0.5 মিটার হয় তখন তাদের বেগ বা দ্রুতি কেমন হবে এটা আমার কাছে জানতে চাচ্ছে। তো ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় তো এর বেগ 0, তার মানে u1 0, প্রাথমিক অবস্থায় এরও u2 0। 0.5 মিটার দূরত্বে যখন তারা থাকবে তখন এর দ্রুতি এদিকে v1, এর দ্রুতি এদিকে হচ্ছে কত v2। তো এখন আমরা এই v1 এবং v2 কীভাবে বের করবো? ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা কিন্তু গতির সমীকরণে অ্যাপ্লাই করতে পারবো না। কেন অ্যাপ্লাই করতে পারবো না? কারণ এখানে পরিবর্তনশীল বল কাজ করছে।
তার মানে এখানে কন্টিনিউয়াসলি ত্বরণ চেঞ্জ হবে, তার মানে গতির সমীকরণ ইউজ করা যাবে না। তবে যদি আমরা ইউজ করতে যাই তাহলে আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে সাহায্য নিতে হবে, যেটা এখানে খুব জটিলতা তৈরি করবে। আমরা ওইদিকে যাব না। আমরা আমাদের স্পেশাল যে টুল আছে, যেমন ভরবেগের সংরক্ষণ নীতি একটা স্পেশাল টুল, আমরা বল না জেনেও মধ্যবর্তী অবস্থায় বল কীভাবে কাজ করছে সেটা না জেনেও আমরা ফলাফল বের করতে পারি সেটা দ্বারা। আবার যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিও হচ্ছে একটা স্পেশাল টুল। তো আমরা ওই টুল দুটা এখানে অ্যাপ্লাই করব। তো যেহেতু আমরা ধরে নিলাম একটা সিস্টেম, এই সিস্টেমে মহাকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করছে না, ঠিক আছে, মানে ইন্টারনাল ফোর্স শুধু কাজ করছে, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে না। এই সিস্টেমের মধ্যে ইন্টারনালভাবে মহাকর্ষ বল কাজ করছে, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে না। তো সিস্টেমের উপর যদি এক্সটার্নাল কোনো ফোর্স না কাজ করে তাহলে তাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ইনিশিয়াল অবস্থায় তাদের ভরবেগ কত ছিল? 0, কারণ এও স্থির এও স্থির। তাহলে চূড়ান্ত অবস্থায় তাদের ভরবেগ যেটা পাবো এই অবস্থায় সেটাও যোগফল কত হবে? 0। তাহলে এই অবস্থায় ভরবেগকে আমরা ধরে নিলাম m1, এদিকে আমরা পজিটিভ ধরলাম, তাহলে কি v1, এদিকে যেহেতু নেগেটিভ তাহলে -m2 v2 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, কারণ ইনিশিয়াল অবস্থায় তাদের ভরবেগ 0 ছিল, এই অবস্থায় তাদের ভরবেগ যেটা পাবো সেটাও কি হবে? 0 হবে। এখন আমরা কি করলাম? m1 v1 সমান m2 v2 করলাম। ঠিক আছে, m1 এর মান হচ্ছে 20 কেজি, v1 এর মান হচ্ছে 10 কেজি। ঠিক আছে, এখান থেকে 2 আমরা কেটে দিলাম, তাহলে আমরা যেটা পেলাম v2 ইকুয়াল টু 2v1। এই তো, তার মানে 0.5 মিটার দূরত্বে তারা যখন থাকবে তখন তাদের একজনের দ্রুতি আর একজনের দ্রুতির দ্বিগুণ হবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমাদের আরেকটা টুল অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা আরেকটা যে টুল অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না, এটাকে যদি সিস্টেম বিবেচনা করি, ইন্টারনালি যে ফোর্সটা কাজ করছে সেটা মহাকর্ষ বল, সংরক্ষণশীল বল, কোনো প্রবলেম নাই। তাহলে এখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। তাহলে এই অবস্থায় মোট যান্ত্রিক শক্তি আর এই অবস্থায় মোট যান্ত্রিক শক্তি সেম। ডিয়ার স্টুডেন্ট, এই অবস্থায় তো ইনিশিয়ালি অবস্থায় এর গতিশক্তি 0, এর গতিশক্তি 0, কিন্তু এই সিস্টেমের বিভব শক্তি থাকবে। সিস্টেমের বিভব শক্তি কত? -g। দুইজনের ভর কত? এর হচ্ছে 20, এর হচ্ছে কত? 10। মধ্যবর্তী দূরত্ব কত? 1। প্রাথমিক অবস্থায় গতিশক্তি নাই সিস্টেমের, তাহলে প্রাথমিক অবস্থায় মোট যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু চূড়ান্ত অবস্থায় মোট যান্ত্রিক শক্তি। চূড়ান্ত অবস্থায় এদের বিভব শক্তি কত? -g, ভর হচ্ছে 20 ইন্টু কত? 10 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5, এটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি কত? প্লাস হাফ ইন্টু কত? 20 ইন্টু v1 স্কোয়ার প্লাস কত? হাফ ইন্টু 10 ইন্টু v1 কি স্কোয়ার। এই তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে কত? -200g ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে মাইনাস কত? 200g। ঠিক আছে না? আচ্ছা, এটাই তো। ও সরি, এখানে 0.5 আছে, তাহলে 0.5 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 উপরে উঠে যাবে 400, তার মানে 400g। এখানে হচ্ছে 10 v1 স্কোয়ার আর এখানে হচ্ছে 5, এটা হচ্ছে v1 স্কোয়ার, এটা হচ্ছে 5 v2 স্কোয়ার। এটাকে আমরা যদি দিকে পার করে দিই তাহলে এখানে হবে কি? +200g। ঠিক আছে, ইকুয়াল টু এখানে v1 এর পরিবর্তে মানে v1 রেখে দিলাম, তাহলে 10 v1 স্কোয়ার প্লাস v2 এর জায়গাতে আমরা 2 v1 বসালে কত? 4 পাবো, তাহলে 5 ইন্টু 4 v1 কি স্কোয়ার। ঠিক আছে না? তার মানে এখানে হচ্ছে 200g ইকুয়াল টু 10 v1 স্কোয়ার প্লাস 20 v1 স্কোয়ার। ঠিক আছে না? আচ্ছা, তো ক্যালকুলেশনটা যদি আমরা এখানে করি তাহলে এখানে কত হবে? 200g ইকুয়াল টু 30 v1 স্কোয়ার। তার মানে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে গেল। তার মানে আমরা যদি লিখি এখানে সেটা হচ্ছে যে v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20g ডিভাইডেড বাই কত? 3। এটাই তো নাকি? এখন এটা তোমরা যদি করো তাহলে যেটা অ্যান্সার আসবে v1 ইজ ইকুয়াল টু √20g ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে 21.087 ইন্টু 10⁻⁻6 মিটার পার সেকেন্ড। এটা আসবে ডিয়ার স্টুডেন্ট। এখন v1 এর মান যদি তুমি এইখানে বসাও তাহলে v2 যেটা আসবে সেটা হচ্ছে v2 ইজ ইকুয়াল টু 2v1 আসবে হচ্ছে ডাবল, তার মানে 42.17 ইন্টু 10⁻⁻ কত? -6 মিটার পার কি সেকেন্ড। ওকে, এইটা হলো আমাদের ম্যাথ। তার আমরা v1 এবং v2 পেয়ে গেছি, অর্থাৎ দ্রুতি পেয়ে গেছি, ডিরেকশন না, জাস্ট দ্রুতি। ক্লিয়ার? আমরা মান পেয়েছি, আমরা তো ডিরেকশন আগে বসিয়ে দিয়েছি, তার মানে এটা মান না, মান পেয়েছি। তাহলে আমাদের
অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মিশিয়ে দিলাম, করে ফেলো, তোমরা উঠে ফেলো, আমি দেখি হচ্ছে কিনা ভিডিও। হ্যাঁ হচ্ছে, উঠে ফেলো তোমরা। মিশিয়ে দিলাম। পরবর্তী কোশ্চেন হচ্ছে, একটি বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো যাতে বস্তুটি NR উচ্চতায় উঠে। দেখাও যে 1 নম্বর বিভব শক্তি n/n+1 ইন্টু mgr বৃদ্ধি পায়। ঠিক আছে। 2 নম্বর, যে বেগে অবশ্যই নিক্ষেপ করতে হবে তা হলো √2mgr ডিভাইডেড বাই n+1, যেখানে আর পৃথিবীর ব্যাসার্ধ এবং m বস্তুর ভর। এটা ডিয়ার স্টুডেন্ট, একটা বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো কোথা থেকে? পৃথিবী থেকে। তাহলে একটা বস্তুকে পৃথিবী থেকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো যাতে বস্তুটির NR উচ্চতায় উঠে। দেখা যায় বিভব শক্তি এত বৃদ্ধি পায়। তো আমরা জানি না যে একটা বস্তুকে পৃথিবীপৃষ্ঠ হতে H উচ্চতায় নিয়ে গেলে বিভব শক্তির পরিবর্তন কত। তো এখানে দেওয়া আছে H = কত, NR। তাহলে বিভব শক্তির পরিবর্তন 1 নম্বর কত? আমরা জানি পৃথিবীপৃষ্ঠ হতে কোনো বস্তুকে H উচ্চতায় নিয়ে গেলে বিভব শক্তির পরিবর্তন ডেল U, মানে বিভব শক্তি বৃদ্ধি পায় আর কি, ডেল U। বিভব শক্তির পরিবর্তন মানে পজিটিভ, বিভব শক্তি বৃদ্ধি পায় কত, mgh ডিভাইড বাই 1 + h ভাগ কত, r। এখন এখানে h মানে কত দিয়েছে, NR উচ্চতায়। ঠিক আছে। তাহলে এখানে mg ইন্টু NR ডিভাইডেড বাই 1 + NR ডিভাইড বাই r। আর কেটে গেল, তাহলে কি থাকলো এখানে? আমরা যদি n কে এদিকে লিখি n+1 ইন্টু mgr। এই তো, দিস ইজ অ্যান্সার। মিলে গেছে না? মিলে গেছে। এবার হচ্ছে সেকেন্ড ম্যাথ হচ্ছে 2 নম্বর। সেকেন্ড ম্যাথ কি বলছে? যে বেগে অবশ্যই নিক্ষেপ করতে হবে তা হলো এত। তাহলে পৃথিবীপৃষ্ঠ হতে কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে সে এই উচ্চতায় উঠবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি, যে উচ্চতা দেওয়া আছে, তা হলো যে বেগে নিক্ষেপ করতে হবে তা হচ্ছে এত। তো এত উচ্চতায় উঠার ক্ষেত্রে যে বেগে নিক্ষেপ করতে হবে সেটা হচ্ছে এটা। তাহলে উচ্চতা দেওয়া আছে, বেগও দেওয়া আছে। তো আমরা জানি কি, যে v বেগে কোনো বস্তুকে যদি আমরা উপর দিকে ছুড়ে দিই তাহলে সে যে উচ্চতা অ্যাটেন্ড করবে সেটা হচ্ছে h = v² ডিভাইড বাই 2gh - v² ডিভাইড বাই কত, r। এখন আমাদের নির্ণয় করতে হবে যে বেগের অবশ্যই নিক্ষেপ করতে হবে সেটা, তার মানে ভিটা নির্ণয় করতে হবে। তো আমরা কাজ করি, v² = 2gh
ভি স্কোয়ার ডিভাইডেড বাই না ভি স্কোয়ার এইচ ডিভাইড বাই কত আর, এই তো নাকি? আচ্ছা, তাহলে এখন আমরা কি ওইটা এদিকে নিয়ে চলে আসি। তাহলে ভি স্কোয়ার কমন নিলে 1 প্লাস এইচ ভাগ কত আর কমন 2gh, ঠিক আছে? তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh ডিভাইড বাই 1 প্লাস এইচ ভাগ কত আর। এখন এইচ মানে কত? এইচ মানে কত উচ্চতা উঠবে? এন আর। তাহলে 2g ইন্টু এন আর ডিভাইডেড বাই 1 প্লাস এন আর, মানে আর আর কেটে গেল, এন থাকবে এই। তাহলে ভি ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো? রুট ওভার 2n/r ডিভাইড বাই কত n প্লাস 1। দিস ইজ অ্যান্সার। তাই তো হলো। ক্লিয়ার হয়েছে ডিয়ার স্টুডেন্ট? ওকে, এবারে আমাদের এখন পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। আমাদের পরবর্তী ম্যাথ আচ্ছা, ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে কোশ্চেন 10 সেন্টিমিটার ব্যাসার্ধের 10 কেজি ভরের একটি সুষম গোলকের পৃষ্ঠে 100 গ্রাম ভরের একটি কণা আছে। 100 গ্রাম ভরের একটি কণা আছে। কণাটিকে গোলক হতে দূরে সরাতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত? ডিয়ার স্টুডেন্ট, এখানে কণাটিকে গোলক হতে দূরে সরাতে বলতে বোঝানো হচ্ছে যে অসীমে নিয়ে যেতে। তাহলে কণাটিকে গোলক হতে দূরে সরাতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বা অসীমে নিয়ে যেতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, আমরা জানি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে বিভব শক্তির পরিবর্তনের সমান। তার মানে ফাইনাল বিভব শক্তি ইনিশিয়াল বিভব শক্তি। ডিয়ার স্টুডেন্ট, ফাইনালি কনফিগারেশন কী হবে? ফাইনালি গোলক থেকে বস্তুটা দূরে চলে যাবে। তার মানে সিস্টেমের বিভব শক্তি 0 মাইনাস ইনিশিয়ালি কোথায় থাকবে? গোলকের পৃষ্ঠে। তাহলে সেক্ষেত্রে গোলকটা কী হিসেবে কাজ করবে? কণা হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস gm1 m2 ডিভাইড বাই কত আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে gm1 মানে কি? 10 কেজি ভরের কণা, 10 ইন্টু 100 গ্রাম ভরের কণা, মানে 10 কেজি ভরের গোলক, আর 100 গ্রাম ভরের কণা মানে 0.1 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত? 0.1 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 0.1 কেটে গেল, তার মানে 10g। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। ক্লিয়ার হয়েছে? আর সামনে মাইনাস হবে না, কারণ হচ্ছে পরে 0 আর এখানে মাইনাস। এই ক্লিয়ার? এত বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। দিস ইজ অ্যান্সার। ওকে, আচ্ছা, জি এর মানটা বসাই নিলাম। এবার হচ্ছে আর একটা ম্যাথ আমরা করব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অনেক সময় এই পরীক্ষাতে আসে, বোর্ড পরীক্ষাতে, যে দুইটি ভরের সংযোগ সরলরেখার কোথায় তৃতীয় একটি ভর রাখলে
হ্যাঁ, তার উপর নিট মহাকর্ষ বল শূন্য হবে। আমরা অঙ্কটা লিখছি, আমাদের পরবর্তী ম্যাথ, এবং এটা লাস্ট ম্যাথ এই টপিকের আর কি। 2 কেজি এবং 4 কেজি ভরের দুটি ছোট বস্তু 2 মিটার দূরে স্থির অবস্থায় আছে। 0.1 কেজি ভরের কণাকে কোথায় রাখলে পূর্বের বস্তু দুটি কর্তৃক নিট মহাকর্ষ বল শূন্য হবে। এবার বলে দিচ্ছে ওই তিনটি কণা দ্বারা গঠিত সিস্টেমের বিভব শক্তি 19-এ তোমরা এরকম অঙ্ক করেছো, শুধু পরের অংশটুকু বাদ, সেটা হচ্ছে যে বিভব শক্তি কনসেপ্টটা বাদ। 2 কেজি এবং 4 কেজি ভরের দুটি ছোট বস্তু 2 মিটার দূরে স্থির অবস্থায় আছে। তাহলে একটা হচ্ছে 2 কেজি আর একটা হচ্ছে 4 কেজি স্থির অবস্থায় আছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। এখন বলছে যে 1.1 কেজি ভরের কণাকে কোথায় রাখলে পূর্বের বস্তু দুটি কর্তৃক নিট মহাকর্ষ বল শূন্য হবে। তো এই কণা এবং এই কণা দ্বারা এই কণার ওপর নিট বল শূন্য হবে যদি এই কণা আর এই কণা এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা সমান হয় এবং বিপরীতমুখী হয়। তো এই কণা যদি এইখানে থাকে তাহলে এই কণা যে বল প্রয়োগ করবে সেটা সমান হতে পারে, সমস্যা নাই, কিন্তু ডিরেকশন বিপরীত দিকে কখনোই হবে না। তাহলে ডিরেকশন কখনই হবে, তখনই ডিরেকশন বিপরীত দিকে হবে যদি এই কণাকে আমি এই দুইটা ভরের সংযোগ সরলরেখা বরাবর রাখি। ক্লিয়ার? তার মানে এই কণার উপর নিট ফোর্স 0 হলে সেটা কোথায় হবে? এদের সংযোগ সরলরেখা বরাবর, ফার্স্ট কথা। এখন দেখি 0 হবে কিনা। এখন যে জায়গায় এর ওপর নিট ফোর্স 0 হবে সেই জায়গায় এর ওপর এটা আর এটা কর্তৃক বল সমান এবং কি মুখী? বিপরীতমুখী। তো আমরা ফার্স্ট নির্ণয় করব যে সংযোগ সরলরেখার ওপর কোথায় এই বস্তু রাখলে এর ওপরে এই ভর আর এই ভর যে বল প্রয়োগ করবে সেটা সমান হবে। তো আমরা ধরে নিলাম যে 2 কেজি ভর হতে x দূরে যদি আমি এই ভরটাকে রাখি 1 কেজি, 0.1 কেজি ভরটা রাখি, তাহলে এর ওপরে এরা দুজন যে বল প্রয়োগ করবে এই বল দুটো সমান হবে। তাহলে এর ওপরে যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে g ইন্টু 2 ইন্টু 0.1, ঠিক আছে, ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব x স্কোয়ার সমান সমান এর ওপরে যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে g ইন্টু 0.4 ইন্টু 0.1 ডিভাইড বাই কত? এইটুকু দূরত্ব হচ্ছে 2 মাইনাস x, তাহলে 2 মাইনাস x হোল স্কোয়ার। এখান থেকে g, এখান থেকে g উঠে গেল, এখান থেকে 2, এখান থেকে একটা 2 কেটে দিলাম, এখান থেকে 0.1, এখান থেকে 0.1 কেটে দিলাম, তাহলে এখানে যেটা থাকলো 1 ডিভাইড বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 মাইনাস x হোল স্কোয়ার। আমাদের দরকার এটা, তাহলে আমরা একটা কাজ করলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, 2 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স এর উপর স্কোয়ার দিলাম, আর এটা হচ্ছে 2। ডিয়ার স্টুডেন্ট, আমাদের দরকার এক্স, তো আমরা একটা কাজ করলাম, 2 ভাগ এক্স মাইনাস এক্স ভাগ এক্স মানে 1, এর উপর কি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। এখন 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1, এই স্কোয়ারটার দিকে পার করে দিলাম, প্লাস মাইনাস 2। আচ্ছা, 2x এই 1টা ওদিকে পার করে দিলাম, তাহলে প্লাস মাইনাস 2 প্লাস 1, ঠিক আছে। আচ্ছা,
এবার উল্টে দিলাম, উল্টে দিলে হবে কি এক্স ডিভাইড বাই 2 ইন্টু প্লাস মাইনাস 2 প্লাস 1, অতএব এক্স ও উল্টে দিলে তাহলে 1 ভাগ এটা আর কি, তার মানে 1 ডিভাইড বাই 1 প্লাস মাইনাস 2। এবার এক্স ইজ ইকাল টু কী থাকলো 2 ডিভাইড বাই 1 প্লাস মাইনাস 2, এটাই তো না? আচ্ছা, এখন এক্সের মানে একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে, মানে এটা একবার প্লাস একটা একবার মাইনাস, তাহলে যদি প্লাস ধরি তাহলে 2 ডিভাইড বাই কত 3, 2 ডিভাইড বাই 3 যে মানটা আসবে আমাদের একটু ভুল গেছে, সেটা হচ্ছে যে এর উপর স্কোয়ার তো আমাদের দিতে হতো, তাই না? এর উপর স্কোয়ার আমাদের দিতে হতো, এর উপর স্কোয়ার আমাদের দিতে হতো, এর উপর আমাদের স্কোয়ার দিতে হতো। তাহলে আমাদের যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস রুট 2, এটা হচ্ছে প্লাস ধরে। তাহলে এইখানে যে অ্যান্সারটা আসবে আমাদের প্লাস ধরে সেটা হচ্ছে 0.828 মিটার। আমরা যেহেতু এদিকে ধরেছি, এদিকে এক্স পজিটিভ আর এদিকে এক্স নেগেটিভ, এবার এক্স ইজ ইকাল টু 2 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট 2, এটা আসছে হচ্ছে তোমার মাইনাস 4.82, এটা কি মিটার। ডিয়ার স্টুডেন্ট, এই দুইটা জায়গাতে আমাদের বলদ্বয় সমান, তার মানে 2 কেজি হতে 0.828 মিটার, তার মানে এটা যদি আমরা এটা মিডিল ধরলাম তাহলে এটা হচ্ছে 1 মিটার, আর এটুকু দূরত্ব হচ্ছে আমাদের কত 0.82, মানে 0.828 মিটার, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টে আমাদের এই দুইটা কণার জন্য নিট ফোর্স এই পয়েন্টে 0, মানে সমান। আরটা কণা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4.82, তার মানে মাইনাস যেহেতু সেহেতু এদিকে হবে, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, এটা ধরে নিলাম এই পয়েন্ট, তাহলে এখানে হচ্ছে মাইনাস 4.82 মিটার। ক্লিয়ার? এখন এই দুই পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে এই কণা আর এই কণার দ্বারা প্রযুক্ত বল বিপরীতমুখী? ডিয়ার স্টুডেন্ট, এ পয়েন্টে এই বল এই কণা এদিকে আকর্ষণ করবে, এ পয়েন্টে এই ভর এদিকে আকর্ষণ করবে, তার মানে এ পয়েন্টে দুইটা বল সমান কিন্তু কি বিপরীতমুখী। আর এ পয়েন্টে এই ভরও আকর্ষণ করবে এদিকে ডিরেকশন, এই ভরও এই পয়েন্টে আকর্ষণ করবে এদিকে ডিরেকশন, তার মানে এ পয়েন্টে দুইটা বল সমান কিন্তু ডিরেকশন একই দিকে, এ পয়েন্টে দুইটা বল সমান কিন্তু ডিরেকশন বিপরীত দিকে, তার মানে এই পয়েন্টে নিট ফোর্স 0 হবে। ঠিক আছে? তার মানে আমরা যদি এটা হচ্ছে 4 কেজি, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে 2 কেজি, এখান থেকে এত কত 0.828 মিটার দূরে যদি আমরা কি করি রাখি, তাহলে 0.1 কেজি রাখি, তাহলে এর উপরে নিট ফোর্স এই দুটা বল যে প্রয়োগ করো সেটা 0। এখন এখানে তুমি যেই ভর রাখো না কেন নিট ফোর্স 0 হবে। ভরের ওপরে কোনো পয়েন্টের নিট ফোর্স 0 এটা নির্ভর করে না, নির্ভর করে কারা বল প্রয়োগ করছে তাদের উপর। বুঝতে পেরেছো? দেখলা না প্রথমে এখানে যখন আমরা সমান সমান করলাম তখন এ ভর আর এ ভর তো কেটে গেল, মানে এখানে যে ভর রেখেছিলাম 0.1 সেটা তো কেটে গেছে। ঠিক আছে? তার মানে দুইটা ফোর্সের সমান হবে না হবে না এটা নির্ভর করছে দুইটা বস্তুর ভরের ওপর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কী কী। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার এখান থেকে একটা আমরা বিষয় বুঝতে পারি যে দুইটা ভরের সংযোগ সরলরেখা বরাবর নিট ফোর্স 0 হবে, মানে দুইটা ভরের সংযোগ সরলরেখা বরাবর যে কোনো পয়েন্টে নিট ফোর্স 0 হবে। তবে নিট ফোর্সটা কোথায় 0 হবে? দেখো ছোট ভরের কাছে কিন্তু ভেতরে, ছোট ভরের কাছে কিন্তু কি ভেতরে, ছোট ভরটা যদি এদিকে থাকতো তাহলে ছোট ভরের কাছে ভিতরে, মানে এদিকে, বাইরে না। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে দুইটা ভরের সংযোগ সরলরেখা বরাবর কোথায় নিট ফোর্স 0 হবে, তুমি বলবা ছোট ভরের কাছে কিন্তু ভেতরে। আর কোথায় বলদ্বয় সমান হতে পারে ওই দুটো ভরের জন্য? দুইটা জায়গায়, একটা হচ্ছে ছোট ভরের কাছে কিন্তু ভেতরে, একটা হচ্ছে ছোট ভরের কাছে কিন্তু বাইরে। দেখো ছোট ভরের কাছে এই দূরত্বটা কিন্তু ছোট ভরের কাছে কিন্তু কি ছোট ভরের বাইরে। ক্লিয়ার? এবার আমরা এই সিস্টেমের বিভব শক্তি নির্ণয় করব। তো এই সিস্টেমের বিভব শক্তি আমরা যেভাবে জানি সেটা হচ্ছে বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু, এটা নিয়ে যদি আমি কম্বো তৈরি করি তাহলে মাইনাস 2 × 0.1 × g ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব 0.2 না 828
ঠিক আছে, এটার সাথে এটা যদি করি তাহলে হচ্ছে মাইনাস জি ইন্টু 2 × 4 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 2, যেহেতু বলে দিয়েছে 2, মাইনাস এটা আর এটাকে নিয়ে যদি বিবেচনা করি তাহলে জি ইন্টু 0.1 × 4 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত 2 থেকে 0.828 কি মান। এখন এটা তুমি ক্যালকুলেশন করে নেবা, যেটা অ্যান্সার আসবে সেটা। ক্লিয়ার? দিস ইজ অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, আমি মহাকর্ষীয় বিভব শক্তির যে টোটাল বেসিক ছিল সেটা আলোচনা করেছি। ওই বেসিকের কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো কিভাবে করব সেটাও আমরা কাজে লাগিয়েছি। তার মানে মহাকর্ষীয় বিভব শক্তি বা মহাকর্ষীয় ক্ষেত্রে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে কৃতকাজ নির্ণয় করার জন্য আমাদের অন্য কিছু দেখতে হবে না, কোনো ফোর্স নিয়ে কাজ করতে হবে না। আমরা শুধু কনফিগারেশনের পরিবর্তনে বিভব শক্তির পরিবর্তন কতটুকু হলে এটা নির্ণয় করব, সেটাই হয়ে যাবে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের সমান কিন্তু নেগেটিভ, এবং সেটাই হয়ে যাবে বাহ্যিক বল দ্বারা কৃতকাজের সমান। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? আমরা পরবর্তী টপিক অন্য কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।